হ্যাঁ, আমাকে কেউ একটু জানান তো আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি দাদা, শোনা যায়। আচ্ছা, আজকে আমরা ছোট একটা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? এবং আপনাদের প্রতি আজকে দুটা বারিকা আজকে অবশ্য আমার মনে হয় না বেশি ম্যাথ করতে পারবেন, কারণ সামনে তো আমাদের আসলে এক্সাম। তো এক্সামটা প্রিলির পরে আপনারা ওই অধ্যায়গুলো প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? আর প্রিলির আগে আমাদের এটাই লাস্ট আমার ম্যাথ ক্লাস, ঠিক আছে? ম্যাথ ক্লাস হিসেবে এটাই লাস্ট হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে ক্লাসটা একটু মজাতে করি, যেন ক্লাসের মধ্যেই যেন মোটামুটি আমাদের সবগুলা বোঝা হয়ে যায়। এবং আমাদের অল্প কিছু মানে প্র্যাকটিস চাইলে করতে পারেন, ম্যাক্স আপনার আধা ঘন্টা লাগতে পারে বইটার যে আমাদের খায়রুলের ব্যাংক পেতে যে বইটা আছে ওখান থেকে আপনারা। আর আমি বলে দিব যে কোনটা প্রিলির কোনটা রিটেনের, ঠিক আছে? এখানে রিটেন থেকে একটা প্রশ্নই আসে। আবার বলতেছি, আমাদের এই অধ্যায় থেকে রিটেনে একটা টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে? এবং এটা আমাদের ক্লাসের শেষে সন্নিবেশ করা আছে শেষ অংশে। আর বাকিগুলো আছে প্রিলির জন্য। ওকে, আবার বলতেছি, বিসিএস এর রিটেন বলেন বা যে কোনো চাকরি রিটেন বলেন, এক ধরনের ম্যাথে আসে এই ইনইকুয়ালিটি থেকে, বাকি সব হচ্ছে আমাদের প্রিলির ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মনে হয় ছোটবেলা থেকে এই সিম্বলগুলোর সাথে পরিচিত আছি, তাই না? আমরা জানি যে এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? আর যদি আমার কি হয়, সমান না হয়, আমি মাঝখানে আড়াআড়ি ভাবে কি করে আরেকটা ডাক টেনে দিই, এটাকে আমরা বলা হচ্ছে কি ইনইকুয়াল বা নট ইকুয়াল। আপনারা সবাই এই সিম্বলগুলো জানেন। লেস দেন, নট লেস দেন, গ্রেটার দেন, সরি, লেস দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, সিম্বলগুলো সবাই এক পলকে আমরা দেখে নিলাম। এখন আমি আপনাদের যে জিনিসটা বলি, এই অসমতার ধারণাটা আসলে কোথা থেকে এসেছে? অসমতার ধারণাটা এসেছে আপনার ইমাজিনেশন থেকে। খেয়াল করে দেখেন আমার কথাটা, জাস্ট ইমাজিনেশন থেকে আমাদের এই অসমতার উৎপত্তি কিরকম আমি আপনাদের একটু বুঝাই বলি। বিষয়টা এরকম, আপনার কাছে যদি ডেটা থাকে, আমরা তো জানি যে বর্তমান যুগ হচ্ছে ডেটার যুগ, তাই না? সো আপনার কাছে ডেটা থাকলে আপনি যে কোনো কিছুই কি করতে পারবেন, যে কোনো ফিউচার যে কোনো মান আপনি বের করে ফেলতে পারবেন, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি যে আপনার কাছে যদি ডেটা থাকে, ইউ ক্যান ফাইন্ড দ্য আননোন ভ্যালু, রাইট? যেটাকে আমরা কি বলি, সমীকরণ সমাধান করো বলি, তাই না? আমরা আননোন ভ্যালু বা ভেরিয়েবলের মান বের করতাম না, আমরা মনে আছে এক্স কে আমরা একটা ভেরিয়েবল ধরতাম। তো আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডেটা থাকে, তাহলে আপনি আননোন যে ভ্যালুগুলো আছে সেগুলোর এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবেন, তাই না ভাইয়া? আমাদের যে আননোন যে মানগুলো আছে, ঠিক আছে, আননোন যে ভ্যালুগুলো আছে, এই আননোন ভ্যালুগুলো আপনারা এক্সাক্ট ফিগারটা আপনি কি পেয়ে যাচ্ছেন সমীকরণ থেকে, তাই না? তাহলে হোয়াট হ্যাপেন্স টু ইনইকুয়ালিটি? অসমতার ক্ষেত্রে কি হয়? অসমতা জিনিসটা আমি কি বলেছি, জাস্ট একটা ইমাজিনেশন। বিষয়টা এরকম করে চিন্তা করেন, ধরেন আপনারা তো জানেন না যে আমার বয়স কত, তাই না? তো আমার বয়স কত, আমি যদি এখন এটাকে কিছু মানে আপনাদেরকে যদি খন্ড খন্ড কিছু তথ্য দেয়, মানে কমপ্লিট কোনো ইয়া না, আপনার ডেটা না, কিছু বিক্ষিপ্ত যদি তথ্য দেয়, তাহলে হয়তো আপনারা একটা ইমাজিন করে নিতে পারেন বা একটা রেঞ্জটা আইডিয়া করে নিতে পারেন। কিভাবে আমি আপনাদের একটু বুঝাই বলি। আমি বললাম যে আমার এখনো চাকরির বয়স আছে। খেয়াল করে দেখেন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন, তাহলে আমাদের আজকে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, যে ভাইয়া বললো যে ভাইয়ার এখনো চাকরির বয়স আছে, ঠিক আছে? আর অথবা আমি আগে বললাম যে আমার চাকরির বয়স নাই। দুইটা কেস হতে পারে, তাই না? সো এই যে চাকরির বয়স আছে বা চাকরির বয়স নাই, এই দুইটা তথ্য থেকে আপনি কিন্তু কি করতেছেন, এক্সাক্ট ভ্যালু না পেলেও আপনি কিন্তু একটা আইডিয়া করে নিতে পারছেন, তাই না? যদি আমি বলি যে আমার চাকরির বয়স আছে, তার মানে আপনি ধরেছেন যে ভাইয়ের বয়সটা যদি এক্স হয়, এখানে অবশ্যই এক্স হচ্ছে আমার ভেরিয়েবল, আননোন ভ্যালু। তাহলে ভাইয়ের বয়স যেহেতু এখনো চাকরির বয়স আছে, তাহলে ভাইয়া অবশ্যই 32 বছরের কম, তাই না? যেহেতু মানে সরকারি চাকরির বয়স হচ্ছে কত, 32। তাহলে দেখেন, আমি আপনাকে একটা ডেটা দিচ্ছি, আর আপনি আগে থেকে প্রিসেট কিছু, আমাদের এটা কি বলবো, এটাকে থিওরি বলতে পারি, ঠিক আছে? আগে থেকে সেট করে কিছু থিওরি এবং আপনার প্রাপ্ত তথ্য দুইটাকে মিলিয়ে আপনি করতেছেন কি, একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন বা একটা আইডিয়া করতেছেন যে না, ভাইয়ের বয়স শিওরলি 32 বছরের কম, তাই না? এই জিনিসটা, এই যে কম, এটাকে আমি বলতেছি কি, ম্যাথমেটিক্যালি আমি বলতেছি লেস দেন। যে ভাইয়ার আননোন বয়সটা আমি জানি না, এটাকে আমি ভেরিয়েবল এক্স এ প্রকাশ করলাম। তাহলে এক্স এর বয়স হবে কি আমার 32 থেকে কম, ঠিক আছে? তাহলে আমরা এটা ধরতে পেরেছি, তাই না? আচ্ছা, তো এখন আমি বললাম যে ভাইয়ার বয়স নাই, ফর এক্সাম্পল। তখন আপনি বলতেন কি, ভাইয়ার বয়সটা অবশ্যই কি 32 থেকে বেশি অথবা 32। পয়েন্টটা বুঝছেন? এই মুহূর্তে হতে পারে যে আজকে আমার 32 হয়ে গেল এবং আজকে আমি বললাম যে আমার আর চাকরির বয়স নাই, তাই না?
তো এটা হতে পারে। তো এটা হচ্ছে কি গ্রেটার দেন অর ইকুয়াল, মানে 32 না। এটা খেয়াল করেন, এটা মিনিংটা খেয়াল করেন। এটা মানে হচ্ছে যে ভাইয়ের বয়স আর যাই হোক 32 না। তাহলে 32 যদি ভাইয়ের বয়স না হয় তাহলে কি হতে পারে? 32 যদি না হয় তাহলে হয় ভাইয়ের বয়স এক্স্যাক্টলি 32 অথবা 32 থেকে বেশি। এটাকে আমরা বলতেছি গ্রেটার দেন অর ইকুয়াল। ক্লিয়ার? এবার এখানে আরেকটা জিনিস আছে, যখন আমাদের লেস দেন হয় তখন একটা ইয়ে থাকে আমাদের। এটা হচ্ছে আমার কি, আমি যখন বললাম যে ভাই এখনো চাকরির বয়স আছে, মানে আমার এখনো চাকরির বয়স আছে, তার মানে এটা হতে পারে আমার হাইয়েস্ট ভ্যালু, তাই না? যে ভাইয়ের বয়স যাই হোক না কেন 32-এর বেশি হবে না। 32ও না, 32-এর বেশিও না, তার মানে কি এক্স ইজ লেস দেন 32। এখন এটা কত, মানে এটা লোয়েস্ট ভ্যালুটা কত হতে পারে, তাই না? মানে আমি বলছি যে আমার বয়স 32 না 32-এর কম, দ্যাটস ফাইন। তাহলে 32-এর কম কত হতে পারে? এটা কি নেগেটিভ হতে পারে নাকি আমার জিরো হতে পারে? অবশ্যই জিরো না, কারণ আমি তো এক্সিস্ট করতেছি, তাই না? অবশ্যই আমার বয়স কি জিরো থেকে বেশি, তাই না? সো ম্যাথমেটিক্যালি আমি বলবো যে আমার বয়সটা জিরো থেকে বেশি। ক্লিয়ার সবাই? মানে জিরো হইতে পারবে না আমার বয়সটা, কারণ আমি তো বেঁচে আছি, আমি আপনার সাথে বর্তমান যুগে কথা বলতেছি। ক্লিয়ার? তো এই ভ্যালুটা যখন আপনারা অলওয়েজ মাথায় রাখবেন, এরকম অসমতার ক্ষেত্রে আমাদের যখন এরকম বলবে যে কোনো কিছু থেকে ছোট, তার মানে ওইটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু, তাই না? মানে হাইয়েস্ট রেঞ্জ, রেঞ্জের হাইয়েস্ট ভ্যালুটা। সো ওই রেঞ্জের একটা স্মলেস্ট কি থাকবে আমার ভ্যালু কিন্তু থাকবে। সো ওইটা কি হতে পারে? ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, জিরো হতে পারে, তিনোটাই হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আমার কথাটা? আচ্ছা। তো একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাই, ঠিক আছে? আপনারা যারা যারা ক্রিকেট দেখেন, ঠিক আছে, আমি ত্রিকোণমিতির রেকর্ড ক্লাস দিয়ে দিয়েছি, গ্রুপে চেক করবেন। আচ্ছা, যারা যারা ক্রিকেট দেখেন, ঠিক আছে, আমরা ক্রিকেট তো অনেকে প্রায় মোরলেস দেখি, তাই না? সো আপনারা বলেন তো, মানে ক্রিকেটের লর্ড এই নামটা যদি আপনাদেরকে বলি, যে ক্রিকেটে কার নামের সাথে আপনাদের, মানে একদম ব্যাটসম্যানের কথা বলেন অবশ্যই, লর্ড নামটা খাপে খাপে যে আমাকে একটু কমেন্ট করে জানান তো। মানে যখন আমি বললাম যে ক্রিকেটের লর্ড, এটা বাংলাদেশ হতে পারে বা যে কোনো দেশ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভাই লর্ড শান্ত। আচ্ছা, তো তাকে আসলে তার লর্ডহুড উপাধি কেড়ে নেওয়া হয়েছে, কারণ সে এই রিসেন্টলি, মানে এই পাকিস্তানের বিরুদ্ধে একটা শতক একটা হাফ সেঞ্চুরি করেছে। তাকে আসলে লর্ড বলাটা অন্যায়। আচ্ছা, লর্ড মিথুন, এটা চমৎকার। আমরা লর্ড মিথুনের কথা চিন্তা ক্যাপ্টেন্সিও করি। ভালো করছে সরি। দাদা, ক্যাপ্টেন্সিও ভালো করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভয়েসে না বলি, টেক্সটে বলি। আচ্ছা, লর্ড মিঠুনের কথা চিন্তা করি। আমি আজকে বললাম যে লর্ড মিঠুন আজকে খেলতে নামলো, কথার কথা লর্ড মিঠুন খেলতে নামলো কিন্তু তিনি 100 করেন নাই। এখন বলো যে তার রান কত। তাহলে বলুন তো, এটাকে যদি আমরা অসমতা প্রকাশ করি তাহলে কি হবে? 100 করে নাই, তার মানে তার রান যদি এক্স হয় তাহলে এক্স মাস্ট বি লেস দেন 100। এখন কোয়েশ্চেন হচ্ছে যে সর্বনিম্ন কত রান করতে পারে ভাইয়া? ও কি নেগেটিভ কোন রান হবে না? রান তো অবশ্যই কি হবে ভাইয়া, জিরো থেকে শুরু হয়, তাই না? আর আমি বলেছি 100 করে নাই, আমি কিন্তু বলি না যে সে ডাক মারছে নাকি মারে নাই। তার মানে তার রান সর্বনিম্ন কি হতে পারে? জিরোর সমান হতে পারে, জিরোর বেশি হতে পারে, তবে সেটা অবশ্যই 100-র ছোট। তার মানে আমরা কি বুঝলাম? দেখেন, এখানে আমি বললাম যে ভাইয়ের বয়স 32-এর কম, আর আমি বললাম যে লর্ড মিঠুন 100 রান করতে পারে নাই। তার মানে দেখেন, দুইটাই কিন্তু আমি কি অসমতার মাধ্যমে প্রকাশ করলাম, কিন্তু দেখেন আমার কিন্তু সিম্বলে কি হয়ে গেছে ভাইয়া, চেঞ্জ আসছে। সবাই কি চেঞ্জেসটা ধরতে পারছি আমরা, দুইটা চেঞ্জ? ক্লিয়ার ভাইয়া? সো এই যে আমি লর্ড মিথুন এবং আপনাদের লর্ড শিবম রথির যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, যদি আমি লর্ড না, তো দুইটা থেকে কি বুঝতে পেরেছেন? তাহলে ইনইকুয়ালিটি আসলে, বা এই অসমতা মূলত নির্ভর করে লজিকের উপরে। বুঝতে পারছেন? সো এখানে আপনাকে একটু কমন সেন্সটা একটু ভালো করে খাটাতে হবে। আর আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের পুরা ওয়ার্ল্ডে আমাদের একটা ইয়ে আছে যে আমাদের আইকিউ সেন্স খুবই খারাপ। ঠিক আছে, আইকিউ খুবই লো বলে এটা সবাই আমাদেরকে বলে, ট্রল করে আসলে, ঠিক আছে? তো আসলে আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ আমাদের দেশে খুব ভালো ভালো সার্কাস্টিক পেজ আছে, ঠিক আছে, অনেক ভালো ভালো সার্কাজম বা অনেক ট্রল, এরকম কোয়ালিটি সম্পন্ন অবশ্যই, ওই আনোয়ার টিভি টাইপের না। বাট আনোয়ার টিভি আমার কাছে মনে হয় মানে দে গট সাম ট্যালেন্ট। ওকে, যেটা বলতেছিলাম। সো আমি বিশ্বাস করি না যে আমাদের আইকিউ আসলে এতটাও খারাপ। বুঝতে পেরেছেন? ওকে। সো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো আমাদের আইকিউটাকে এখানে একটু বাড়াইতে হবে এই অধ্যায়টা সলভ করার জন্য। মানে এটা অন্য অন্য ম্যাথ চ্যাপ্টার সাথে এখানে পার্থক্য হচ্ছে আপনাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে, দ্যাট ইজ অল। এবং মজার কথা হচ্ছে কি জানেন, এই যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল স্কিল আছে না, আমাদের বাংলাদেশ ব্যাংকের যে একটা সিলেবাস দিয়েছে,
বিলিভ মি অর নট, এই ওই অংশে কিন্তু এই টপিকটাও কিন্তু কি অন্তর্গত। মানে ইনইকুয়ালিটি থেকে মেথডজন প্রশ্ন আসতে পারে, সিমিলারলি আপনার এই অ্যানালিটিক্যাল স্কিলও প্রশ্ন আসতে পারে। এই জন্য ভাবলাম যে এই চ্যাপ্টারটা পড়াই ফেলি, যদি প্রশ্ন এসে যায়। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার তো এক্সাম হলে বসে সলভ করার মতো ক্যাপাসিটির জন্য আপনার থাকে, সেই জন্য ভাবলাম যে এক্সামের আগে এই চ্যাপ্টারটা নিয়ে ফেলি। ওকে, তাহলে শুরু করি আমরা। তো এ পর্যন্ত বলেন, আমি এখন পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এটার সার কথা হচ্ছে যে আপনাকে একটু মাথা খাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সরাসরি পড়া চলে যাই এবং খাতা কলম নিয়ে আমরা বসি। ওকে, অনেক কথাবার্তা হলো। সো আমরা এখন বেসিক্যালি এই অসমতার সাথে, ঠিক আছে, এই অসমতার সাথে ইকুয়েশনের পার্থক্যগুলো কি কি সেটা একটু দেখবো, তাহলে আমাদের রুলগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের কি মনে আছে আমরা যখন সমীকরণ পড়তাম, আমরা সমীকরণ মনে হয় এখনো পড়ি নাই, কিন্তু মানে আমাদের এই কোর্সে হয় নাই, কিন্তু আমরা তো ছোটবেলায় করে এসেছি সমীকরণ, তাই না? আচ্ছা ভাইয়া, সমীকরণের একটা বেসিক রুল ছিল, কিছু বেসিক রুল কি ছিল? সমীকরণের উভয় পক্ষে, খেয়াল করেন, সমীকরণের উভয় পক্ষে আমরা কি করতে পারি? যে কোনো সংখ্যা, মানে একই সংখ্যা, মানে ডান পাশে যেটা করবেন বাম পাশে সেটা করবেন, ডান পাশে এবং বাম পাশে একই করবেন। তো যে কোনো সংখ্যা আমরা কি করতে পারি? গুণ করতে পারি, ভাগ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। মনে তো আছে, তাই না? যে কোনো সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি? সমীকরণ উভয় পক্ষ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। অসমতার ক্ষেত্রেও আমরা করতে পারি। সমস্যাটা হচ্ছে কি, সমীকরণের মাঝখানে থাকে ইকুয়াল, এই জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, সমান থাকে। অসমতার এক পক্ষে কি থাকে, হয় গ্রেটার দেন অথবা লেস দেন, মাঝখানে কোনো চিহ্ন থাকে না দুইটা সাইডের মাঝে, অথবা ইকুয়ালও থাকতে পারে নিচে, গ্রেটার লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এই অসমতার চিহ্নগুলো মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়। তো ওই জিনিসগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। প্রথমটা দেখেন, একটু খাতা লিখবো, আমরা শর্টকাটে লিখবো, আর আমার তো স্লাইড আছে, পিডিএফ দিয়ে দিব। একটু জিনিস খেয়াল করেন ভাইয়া, ক্লাস মাত্র শুরু হয়েছে। আচ্ছা, তো অসমতার উভয় পাশে, মানে উভয় পক্ষে, অসমতার যে দুইটা সাইড থাকবে, আমরা একই সংখ্যা কি করতে পারবো? যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, তবে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না। শর্ত হচ্ছে এই যে একই সংখ্যা, এটাকে কি হতে হবে আমার? ধনাত্মক সংখ্যা হতে হবে। বুঝতে পারছেন কি বলেছি আমি? একই রকম পজিটিভ সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা আমি কি করতে পারবো? যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, ধরেন আমি বললাম যে এক্স গ্রেটার দেন 8, তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি এক্স প্লাস 2, মানে আমি অসমতার উভয় পক্ষে আমি কি করলাম? 2 যোগ করলাম, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে হয় 10, আর এক্স এর সাথে 2 যোগ করলে হয় কি? 2। তাহলে এখানে কিন্তু আমার কি থাকতেছে ভাইয়া? গ্রেটার দেন চেঞ্জ হচ্ছে না। ওকে, আচ্ছা, তো এটা তো বুঝলাম, পরিবর্তনটা হয় কোথায় দেখি আমরা। এই জিনিসটা দেখেন, পরিবর্তনটা হয় তখনই যদি অসমতার উভয় পক্ষেরকে আমরা যদি কি করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা শুধু গুণ বা ভাগ করি, তাহলে অসমতার চিহ্নটা কি হবে ভাইয়া? পাল্টে যাবে। এটার মানেটা কি বুঝতে পেরেছেন? এটার মানেটা হচ্ছে, বিষয়টা এরকম চিন্তা করেন, এক্স, আমি বললাম যে এক্স ইজ গ্রেটার দেন 2। এখন আমি যে কাজটা করব, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করব, তাহলে আমার এই পাশে আসছে -x, এই পাশে আসছে -2। এবং এই ক্ষেত্রে যেহেতু আমি -1 দিয়ে গুণ করেছি, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেছি, অসমতার চিহ্নটা রিভার্স, মানে ঘুরে যাবে। এটা ছিল কি গ্রেটার দেন, এটা হয়ে যাবে এখন লেস দেন। ক্লিয়ার আপনারা? এইটাই হচ্ছে সমীকরণের সাথে পার্থক্য। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারতো যে ভাইয়া, আমরা যদি আহ অসমতার উভয় পক্ষে ঋণাত্মক সংখ্যা যদি যোগ করি, মানে কি ঋণাত্মক সংখ্যা যোগ করা বলতে কি বোঝাচ্ছি? ধরুন এক্স এর সাথে আপনি -2 যোগ করবেন, সিমিলারলি 2 এর সাথে কি করবেন? -2 যোগ করবেন, তাহলে কি অসমতার চিহ্ন পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না। এই ঋণাত্মক সংখ্যা দ্বারা কেবল গুণ বা ভাগ করলে কি হচ্ছে? অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য বেলায় কিন্তু সেম থাকে। ক্লিয়ার? তার মানে আমরা এটাকে এখান থেকে এইভাবে লিখতে পারবো, দেয়ারফর x-2 ইজ গ্রেটার দেন 0। বুঝতে পেরেছেন সবাই? তার মানে আমাদের আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অসমতার উভয় পক্ষের চিহ্ন, উভয় পক্ষকে আমরা যদি কি করি, নেগেটিভ বা মাইনাস কোনো সংখ্যা দ্বারা যদি কি করি, গুণ বা ভাগ করি, তাহলে আমাদের চিহ্নটা বদলে যাবে, মানে উল্টে যাবে। ক্লিয়ার? এখন আমাদের বই থেকে একটা র্যান্ডম একটা প্রশ্ন আমি আপনাদের জন্য তুলে ধরলাম। প্রশ্ন আমি একটু পড়ি, ঠিক আছে? দেখেন, আমাদের বলছে ইফ এন ইন্টিজার, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, তাই না? মানে কোনো ভগ্নাংশ হতে পারবে না, এক্সাক্ট মান 1 2 3 4 5 এরকম। তো আমাদের একটা পূর্ণ সংখ্যা দেয়া আছে। তো আমাদের এই পূর্ণ সংখ্যা থেকে, এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত? ওয়াই। তো ওয়াই কে কি করা হচ্ছে ভাইয়া? এই ওয়াই ইজ সাবট্রাক্টেড
ওয়াই কে মাইনাস করা হচ্ছে, সাবট্রাক্টেড মানে হচ্ছে মাইনাস করা। ওয়াই ইজ সাবট্রাক্টেড মানে ওয়াই কে বিয়োগ করা হচ্ছে ফ্রম মানে থেকে, কার থেকে? ইন্টেজার এক্স। তাহলে ফ্রম ইন্টেজার এক্স মানে এক্স থেকে আপনি কি করতেছেন? সাবট্রাক্ট করতেছেন কাকে? ওয়াই কে। ক্লিয়ার এটা? তো বলছে দ্য রেজাল্ট ইজ, দ্যাট মিনস ইকুয়াল। তো রেজাল্ট ইজ কি? গ্রেটার দেন এক্স। আচ্ছা, তখন আমরা এটা কিন্তু কি ইকুয়াল লিখতে পারবো না? গ্রেটার দেন কি লিখতে হবে? এক্স। বুঝতে পেরেছেন? তার মানে এই একটা ইন্টিজার এক্স থেকে আপনি যদি কি করেন, ওয়াই কে সাবট্রাক্ট করেন, তাহলে যে রেজাল্টটা হয় ওই রেজাল্টটা বলছে কি এক্স থেকে বড়। তো এখন আমাকে বলছে যে ওয়াই মাস্ট বি মানে ওয়াই কে ইনইকুয়ালিটির মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা দেখেন তো, আমরা এটা লিখতে পারি না? এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, মাইনাস এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স। মানে আমি কি করলাম? ইনইকুয়ালিটির উভয় পক্ষে এক্স বিয়োগ করলাম, করতে পারি না? তাহলে আমার আসতেছে কি ভাইয়া? মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। সবার কি এতটুকু পর্যন্ত এসেছে? আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি ভাইয়া? গাইস, আমাকে একটু ক্লিয়ারেন্স দিবেন টেক্সটে। আমরা সবাই এই লাইন পর্যন্ত ডিরাইভ করতে পেরেছি, তাই না? যে মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। এখন তাহলে আমি যদি ওই অসমতার উভয় পক্ষকে আমরা যদি কি করি, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই। আর জিরোকে তো, জিরো তো সব প্লাস মাইনাস দিয়ে গুণ করলে কিছুই পরিবর্তন হয় না, জিরো জিরোই থাকে। কিন্তু আমরা কিন্তু মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি, তাই না? সো মাইনাস দিয়ে যেহেতু গুণ করেছি, এই জন্য কি হয়েছে, আমাদের অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে ওয়াই মাস্ট বি কি লেস দেন জিরো। আমরা কি সবাই ধরতে পেরেছি এটা ভাইয়া? ক্লিয়ার? মানে আপনাদের আমাদের থিমটা তো সবার পরিষ্কার, তাই তো? ও, আচ্ছা, তো আমরা যদি এটা বুঝতে পারি, আমরা আরেকটা ইয়েতে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইয়ের 32 নাম্বার ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বইয়ের 32 নাম্বার ম্যাথ, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর লাইনটা আরো কিউট। মানে অসমতার চিহ্ন আরো অন্যান্য ভাবে কি হতে পারে, পরিবর্তন হতে পারে কিভাবে? অসমতার যে দুইটা সাইড থাকবে, দুইটা সাইডকে আমরা যদি ইনভার্স করি। ইনভার্স মানে কি আমরা জানি? ইনভার্স মানে হচ্ছে বিপরীতকরণ, মানে উল্টে দেওয়া। ঠিক আছে, আমি একটু বুঝে আপনাদেরকে, লাইক এরকম বললাম যে এক্স ইজ গ্রেটার দেন হাফ। খেয়াল করবেন, আমি একটা যে স্টেটমেন্ট দিলাম এরকম যে এক্স যে কোনো একটা মান, এই মানটা হচ্ছে কি অর্ধেক বা হাফ থেকে বড়। এখন আমি করব কি, এই অসমতার উভয় পক্ষকে আমি ইনভার্স করব। ইনভার্স বলতে বোঝায় কি করা আপনার, ওই উল্টে দেওয়া। মানে এক্স এর নিচে কি ছিল আপনার? ওয়ান ছিল না মনে মনে? এই ওয়ানটা উপরে চলে আসবে, এক্স নিচে চলে যাবে। আর এখানে দেখেন, এইটা তো একটা অলরেডি একটা ভগ্নাংশ আকারে আছে। নিচে হচ্ছে আপনার টু, এই টুটা নিচে ছিল, এটা উপরে চলে আসবে। ক্লিয়ার? তাহলে উপরে যাবে টু, নিচে থাকবে কি ওয়ান। তো নিচে ওয়ানকে তো আমরা লিখি না, তাই না? সো এটা টুই হবে। হাফকে উল্টালে টু হয়ে যাবে। এতে আমাদের অসমতার চিহ্নটা কি হয়ে যাবে ভাইয়া? অসমতার চিহ্নটা উল্টে যাবে। ক্লিয়ার সবাই? তার মানে আমরা এটা বলতে পারি যে 1/x ইজ লেস দেন টু। বুঝতে পেরেছি সবাই? সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে অসমতার চিহ্নটা কখন পরিবর্তন হয়ে যায়। ওকে। আমাকে একজন বলেছে লর্ড মিঠুনের রান এটা। ভাইয়া, নেগেটিভ রান তো করা যায় না, ঠিক আছে? করতে পারলে এটা মিঠুনই করতো। যদি কেউ কারোর সময় তো এটা লর্ড মিঠুনই করতে পারতো। ওকে। আচ্ছা, লর্ড মিঠুন মনে হয় কোয়াবের সভাপতি, তাই না? কি যেন একটা ছিল, প্রেসিডেন্ট। ওকে, তাও আমরা আসি আরেকটাতে। আহ কোন, আচ্ছা এটা তো আমার বলছি মনে হয়, এটা রিপিট হয়ে গেছে স্লাইডটা। এটা সেম, এটা লাগবে না আমাদের, ওইটার সাথে চলে গেছে। আচ্ছা, এবার আসেন আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে এটা। খেয়াল করে দেখেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই লজিক গুলো দিয়ে আপনারা ওই ট্রু ফলস গুলো কি করতে পারবেন, বের করতে পারবেন এক্সাম হলে অপশন টেস্ট করার মাধ্যমে। আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনাকে বলা আছে এরকম, খেয়াল করে দেখেন, এক্স ওয়াই দুইটা সংখ্যা বা দুইটা ইন্টেজার গ্রেটার দেন জিরো মানে হচ্ছে তোর গুণফল, প্রোডাক্ট। ঠিক আছে, সো দুইটা গুণফল আমাদের যদি কি হয়, গ্রেটার দেন জিরো বলতে বোঝাচ্ছে আমার পজিটিভ। ওকে, মানে ধনাত্মক। সো দুইটা সংখ্যার গুণফল যদি আমাদের কি হয় ভাই, ধনাত্মক হয়, তখন হয় কি, হয় এক্স এবং ওয়াই উভয়ই নেগেটিভ, অথবা এক্স এবং ওয়াই উভয়ই কি পজিটিভ। তার মানে আমরা এটা বলতে পারি যে দুইটা সংখ্যার গুণফল যদি কি হয় ভাইয়া, ধনাত্মক হয়, তাহলে সংখ্যা দুইটার চিহ্ন একই রকম, হয় দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে। ক্লিয়ার?
ওকে। আর যদি উল্টাটা হয়, মানে আমাদের দুইটা সংখ্যার গুণফল যদি কি হয় ভাইয়া, জিরো থেকে ছোট হয়, এই জিরো থেকে ছোট হওয়া বলতে বোঝাচ্ছে আমার নেগেটিভ। ঠিক আছে, দুই থেকে ছোট মান হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক হলে কি হবে ভাইয়া, দুইটার চিহ্ন পরস্পর বিপরীত ধর্মী হবে। তার মানে এক্স যদি প্লাস হয়, ওয়াই হবে মাইনাস। আর এক্স যদি মাইনাস হয়, ওয়াই হবে প্লাস। ক্লিয়ার? তার মানে আমি কি বলছি, দুইটা সংখ্যার গুণফল যদি আমাদের কি হয় ভাইয়া, ঋণাত্মক হয়, তাহলে সংখ্যা যে দুটো নিয়েছি তাদের চিহ্ন পরস্পর বিপরীত হবে, একটা প্লাস হলে আর একটা মাইনাস। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? ক্লিয়ার সবাই? আবার বলতেছি, দুইটা এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা কি এখানে ওই মাইনাস দিয়ে গুণ করবো কিনা, না দরকার নাই, আমরা এটাই চিন্তা করি গুণফল হিসেবে, এক্স এবং ওয়াই। দুইটা সংখ্যার গুণফল কি আমাদের নেগেটিভ, লেস দেন জিরো। তখন কি হবে, সংখ্যা দুইটার চিহ্ন পরস্পর বিপরীত হবে, মানে একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে। ক্লিয়ার? কে প্লাস কে মাইনাস, এটা আমাদের অপশনে বা প্রশ্নের স্টেটমেন্টে দেওয়া থাকবে। আর দুইটা সংখ্যার গুণফল যদি কি হয়, আমাদের ধনাত্মক হয়, তাহলে কি হবে ভাইয়া, তাহলে দুইটার চিহ্নই একই রকম হবে, হয় দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস। ঠিক আছে, তো আমাকে দেখেন, আমাদের এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে আমাদের আসে, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করি, এটা বইয়ের 30 নম্বর ম্যাথ। আমাদের বলা আছে এক্স কমা ওয়াই গ্রেটার দেন জিরো, মানে এক্স ওয়াই হচ্ছে আমার কি ভাইয়া, পজিটিভ নাম্বার। আর ওয়াই জেড লেস দেন জিরো। ওয়াই জেড হচ্ছে কি, মানে দুইটা ভিন্ন সংখ্যা ওয়াই এবং জেড, তাদের সংখ্যা গুণফলটা, প্রথম গুণফলটা হচ্ছে পজিটিভ, পরের গুণফলটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে এখন চিন্তা করেন তো, এটা হচ্ছে আমার কি ভাইয়া, প্রোডাক্ট ওয়ান, তাই না? গুণফল নাম্বার এক, এটা হচ্ছে আমার প্রোডাক্ট টু। তো এখন আমার অপশনগুলো দিকে বলছে যে নিচের কোনটা নেগেটিভ হবে। আচ্ছা, একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা তো জানি, তাই না? পজিটিভ আর নেগেটিভ যদি আমরা গুণ করি, তাহলে অ্যান্সার কি আসবে, সবসময় নেগেটিভ আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এই দুইটা গুণ করে দিতে পারি না আমরা, এক্স ওয়াই আর ওয়াই জেড গুণ করতে পারি না? তো আমাদের কি আসতেছে, এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? অর্থাৎ ওই যে বললাম যে দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ কখনো হয় যদি সংখ্যা দুইটার চিহ্ন পরস্পর বিপরীতমুখী থাকে, তাহলে ওইটা গুণ করলে গুণফলটা কি আসবে, নেগেটিভ আসবে। তো এখানে প্রথম গুণফলটা হচ্ছে কি আমার পজিটিভ, পরেরটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই দুইটা গুণফল যদি আমি আবার ফার্দার গুণ করি, তাহলে যে গুণফলটা আসবে সেটা অবশ্যই নেগেটিভ হবে। এবং আমার কোয়েশ্চেন ওইটাই বলছে যে নিচে কোনটা নেগেটিভ, তাহলে আমরা গুণ করে দেখলাম, গুণফল হচ্ছে কি আমাদের এক্স ওয়াই স্কোয়ার জেড। সবাই তো বুঝতে পেরেছি না? আচ্ছা, এই অধ্যায়ের ম্যাথ গুলা আপনি ইদার লজিক দিয়ে পারবেন সলভ করতে, অথবা আপনারা অপশন টেস্টের মাধ্যমে করতে পারবেন। অপশন টেস্ট মানে যে কোনো একটা ভ্যালু ধরে আপনারা এই ম্যাক্সিমাম প্রিলি কোয়েশন সলভ করতে পারবেন। সো আমার আমার আছে ক্লাসে, আমি লজিক এবং আপনাদের যে থিওরি গুলো আছে সেগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব। আর অপশন টেস্ট গুলো আপনার হাতে রেখে দিলাম, এটা তো আর আসলে ক্লাসে বোঝানো কিছু নাই, টাইম নষ্ট। লাস্ট আরেকবার বুঝাচ্ছি। দেখেন এখানে আমাদের বলা আছে এক্স ওয়াই, মানে দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কি ধনাত্মক। আবার অন্য দুইটা সংখ্যা ওয়াই জেড, ওদের গুণফল হচ্ছে কি আমার ঋণাত্মক। তো এই গুণফল দুইটাকে আমি যদি একটা সংখ্যা হিসেবে চিন্তা করি, এই দুইটা গুণফলকে যদি একটা সংখ্যা হিসেবে চিন্তা করি, প্রথম সংখ্যাটা হচ্ছে কি ধনাত্মক, পরের সংখ্যাটা ঋণাত্মক। তাহলে এই সংখ্যা দুইটা অর্থাৎ এক্স ওয়াই আর ওয়াই জেড আমি যদি গুণ করি, তাহলে কি পাই, এক্স ওয়াই স্কোয়ার জেড না? তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হয়, নেগেটিভ হয়। তাহলে কি হবে, এটা অবশ্যই নেগেটিভ হবে। এবং আমাদের কোয়েশ্চেন ওইটাই চেয়েছে যে নিচের কোনটা নেগেটিভ। সো আমরা দেখলাম দুইটা সংখ্যা গুণফল কি হবে, এখানে নেগেটিভ হবে। ক্লিয়ার এবার? তো এবার আসেন আমরা প্রোডাক্ট অফ থ্রি, এটা খুব একটা বেশি আসে না, এটা টু বি অনেস্ট আইবি এর এডমিশন টেস্টে আসে। ঠিক আছে, বা আইবিএ বেস জবে হয়তো আসতে পারে। আমি আপনাদের শুধু কনসেপ্টটা বুঝাই দিই যেন আপনারা থতমত না খান। তিনটা সংখ্যার গুণফল এবার বলছে জিরো, প্রোডাক্ট অফ থ্রি। তিনটা সংখ্যার গুণফল কি আপনার জিরো থেকে বড়, মানে পজিটিভ। তাহলে পজিটিভের ক্ষেত্রে মাথা রাখবেন, হয় তিনোটাই প্লাস, তিনোটাই প্লাস, কারণ প্লাস 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 গুণ করলে কি হয়, প্লাসই হবে। অথবা একটা প্লাস আর কি হবে আমার দুইটা মাইনাস, কারণ মাইনাস মাইনাসে গুণ করে কি হয় প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে আবার প্লাস হয়। ক্লিয়ার? তো আমাদের এটা বলছে যে তিনটা সংখ্যা গুণফল যদি কি হয় ধনাত্মক হয়, তাহলে তিনোটাই কি হবে ধনাত্মক হবে, অথবা যে কোনো দুইটা সংখ্যা ঋণাত্মক হবে, বাকিটা ধনাত্মক। ঠিক আছে, একটু মাথায় জাস্ট সেট করেন, মুখস্থ করা কিছু নাই।
আর উল্টাটা যদি হয়, এবার তিনটা সংখ্যার গুণফল আপনার জিরো থেকে ছোট মানে নেগেটিভ, তিনটা সংখ্যার গুণফল যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে আমরা কি বলছে, তিনটা সংখ্যায় আমার কি হবে ভাই, নেগেটিভ হবে। কারণ মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি, মাইনাস। ক্লিয়ার? অথবা দুইটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। ক্লিয়ার? যে কোনো একটা কি হবে আমাদের, ঋণাত্মক হবে। বুঝতে পেরেছেন এটা? মানে জাস্ট আপনাদের কনসেপ্ট একটু মাথায় ঢুকে রাখেন, মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার আমরা একটু জটিল, মানে শুরুতে একটু জটিল ম্যাথ গুলা করে ফেলি আপনাদেরকে, ওকে? তো বইয়ের তিনটা ম্যাথ প্রায় একই রকম। শুরু থেকে আমরা একটা ম্যাথ দেখাচ্ছি, নাম্বার 6 নাম্বার ম্যাথটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, দেখেন, সবাই একটু খেয়াল করবো আমরা, ওকে? আমাদেরকে বলেছে করিমের স্কুল 10 কিলোমিটার ফ্রম হিজ হোম, 10 কিলোমিটার, তার বাসা থেকে 10 কিলোমিটার দূরে স্কুল অবস্থিত। ওকে? আচ্ছা, তো বলছে সেখান থেকে মানে বাসা থেকে সে কি করতেছে, আপনার 4 কিলোমিটার যাচ্ছে তার বন্ধুর বাসায়। আবার কি বলছে, 3 কিলোমিটার যাচ্ছে ক্রিকেট গ্রাউন্ডে। তার মানে বাসা থেকে সে স্কুলে যাচ্ছে 10 কিলোমিটার দূরে, তারপর স্কুল থেকে আবার কি সে তার বন্ধুর বাসায় যাচ্ছে 4 কিলোমিটার দূরে, আবার বন্ধুর বাসা থেকে সে 3 কিলোমিটার দূরে স্কুল গ্রাউন্ডে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এখন আমাদেরকে বলছে যে এই স্কুল গ্রাউন্ডে আসা, ক্রিকেট গ্রাউন্ডে আসার পরে সে বলছে বাসা থেকে X মাইল দূরে অবস্থিত। মানে বাসা থেকে তার মোট দূরত্ব এখন হচ্ছে কত, এক্স, আননোন একটা ভ্যালু দিয়েছে আপনাকে। তো আমাকে বলছে যে এই আননোন ভ্যালুর রেঞ্জ কত সেটা আপনাকে বের করতে বলছে। জাস্ট একটু বুঝেন, এখানে অনেকগুলো সিনারিও হতে পারে। আমাদের এখানে একটা কমন অ্যাজাম্পশন হচ্ছে, মানে আমাদের একটা অ্যাজাম্পশন হচ্ছে কি, এই যে তিনটা প্লেস, আমাদের স্কুল, ঠিক আছে, সরি, প্রথমে হচ্ছে হোম, তারপরে স্কুল, তারপরে হচ্ছে আমার কি, ফ্রেন্ড হাউস, তারপরে হচ্ছে আমার ক্রিকেট গ্রাউন্ড। এই যে আমাদের চারটা প্লেস, চারটা প্লেস একই সরলরেখায় অবস্থিত, এটা আমরা অ্যাজাম্পশন করে নিব, মানে এটা আমরা ধরে নিব। বুঝতে পেরেছেন? আবার বলতেছি, মানে এটা আপনার কোয়েশ্চেন সাধারণত মেনশন করা থাকে, আর মেনশন করা না থাকলে ইনইকুয়ালিটির প্রশ্ন আমরা এটা অ্যাজাম্পশন বা ধরে নিব যে চারোটা প্লেসই কি আমার একই সরলরেখা বরাবর অবস্থিত। নয়তো আপনার কি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ইস্ট, মানে যদি এটা দেয়া না থাকতো, একই সরলরেখা যদি দেয়া না থাকতো, তাহলে আমাদের অবশ্যই মেনশন থাকতো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। যেহেতু আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের কথা কোনো মেনশন নাই, দ্যাট মিনস এটা ইন্ডিকেট করতেছে যে চারোটা প্লেসে আমাদের একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে? তো এখন এটা ঠিক আছে অ্যাজাম্পশন, ইট ডাজেন্ট মিন যে আপনার এটা হচ্ছে আপনার হোম। ঠিক আছে? এখান থেকে 10 কিলোমিটার দূরে বা 10 মাইল দূরে, ঠিক আছে, এটা আসলে মাইল হবে না, এটা কিলোমিটার হবে। ঠিক আছে? 10 কিলোমিটার দূরে হচ্ছে তার স্কুল, ঠিক আছে, তারপরে 4 কিলোমিটার দূরে হচ্ছে কি তার ফ্রেন্ডস হাউস, তার ফ্রেন্ডস হাউস থেকে আবার 3 কিলোমিটার দূরে হচ্ছে কি আমার ক্রিকেট গ্রাউন্ড, তাই না? এরকম হতে পারতো, আবার উল্টাটাও হইতে পারতো কিন্তু, তাই না? এটা তো একটা ঠিক আছে, সরলরেখা বরাবর যদি অবস্থিত হয় এরকম হতে পারে। তাহলে আমার সর্বোচ্চ ভ্যালুটা কত আসে ভাইয়া? 10, 4, 14, 3, 17। বুঝতেছেন? আমার এখানে হাইয়েস্ট ডিস্টেন্সটা কি আসতেছে, 17 কিলোমিটার আসতেছে। ক্লিয়ার আপনারা? উল্টাটা হতে পারতো না? এই যে বাসা থেকে আমাদের স্কুলের দূরত্ব যে আমার 10 কিলোমিটার, ঠিক আছে, এই বাসা এবং স্কুল এর মাঝখানে তো কি হতে পারতো, মানে স্কুল থেকে বাসার দিকে আসার সময় তার 4 কিলোমিটারের মধ্যে কি পড়তেছে আমার, 4 কিলোমিটারের মধ্যে পড়তেছে তার ফ্রেন্ডস হাউস, এরকম হতে পারতো না? আবার এই ফ্রেন্ডস হাউস থেকে বাসার দিকে 3 কিলোমিটার পরে আমার কি হচ্ছে, ক্রিকেট গ্রাউন্ড, এটা হতে পারতো না আমার? এটাও হতে পারতো, তাই না? তখন এই বাসা আর ক্রিকেট গ্রাউন্ডের মাঝখানে দূরত্ব কত? এখানে আমার 4, এখানে আমার 3, 7 চলে গেছে, তাই না? তার মানে আমার লোয়েস্ট এখানে কত হতে পারে, 3 কিলোমিটার হতে পারে। বুঝতে পারতেছেন এটা? দুইটা জিনিস কি ক্লিয়ার আপনারা? হাইয়েস্ট রেঞ্জ এবং লোয়েস্ট রেঞ্জ, সবাই কি ক্লিয়ার? আপনারা আরেকটা কথা বলতে পারতেন যে ভাই এরকম হইতে পারতো না যে বাসা থেকে স্কুল, ঠিক আছে, স্কুল থেকে স্কুল থেকে তার ফ্রেন্ড, আবার এই স্কুল আর ফ্রেন্ডের মাঝখানে ক্রিকেট গ্রাউন্ড, এটা তো হতে পারতো, তাই না? এটা আমাদের বিবেচ্য নয়, কারণ আমরা সবচেয়ে লোয়েস্টটা চিন্তা করছি, সবচেয়ে হাইয়েস্টটা চিন্তা করছি। এখন কে কার মাঝখানে অন্য জিনিসগুলো আর আমাদের হিসাবে আসতেছে না। ক্লিয়ার? উত্তর পেয়ে গেছেন সবাই?
তার মানে আমরা বলতে পারি যে সর্বোচ্চ যে দূরত্বটা সেটা কি 17 কিলোমিটার হতে পারে, এর বেশি হবে না। আর সর্বনিম্ন যেটা সেটা 3 হতে পারে, তার কম না। তার মানে আমরা এটা বলতে পারি, সবাই খেয়াল করেন, আমরা এটা বলতে পারি যে এক্স যেটা, এটার ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে ভাই আমার? 17 হতে পারে। এর কমও হইতে পারে কিন্তু এর বেশি হবে না। ক্লিয়ার? আমরা কিন্তু ম্যাক্সিমামটা বের করে ফেলছি। সো মানে হচ্ছে যে এক্স 17-র বেশি না, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এক্স এর মান 3-এর কম হবে না, আর যেভাবে হোক না কেন 3-এর কম হবে না মানে কি 3-এর সমানও হতে পারে, অথবা 3 থেকে বেশিও হতে পারে। এটাকে আমরা বাংলায় বলি যে এরকম 3-এর কম না। ঠিক আছে, এখন দুইটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে শুরু হচ্ছে 3 দিয়ে, শেষ হচ্ছে 17 দিয়ে, তাই না? 17 থেকে ছোট অথবা সমান, 3 থেকে বড় অথবা সমান। সবাই কি ক্লিয়ার রেঞ্জটা? আমরা রেঞ্জ কিভাবে বের করবো লজিক্যালি বুঝেছি আমরা। এখানে কেন গ্রেটার দেন আর ইকুয়াল হয়েছে, সবাই কি ক্লিয়ার এটা? আমাকে এটা বলেন, কেন শুধু গ্রেটার দেন বা শুধু লেস দেন হয় নাই, কেন ইকুয়াল গুলো হয়েছে, এটা কি বুঝতে পেরেছি আমরা? ওকে, গুড। আচ্ছা, এবার আমরা একটু কঠিন একটা ম্যাথ করি, একটু কঠিন ম্যাথ, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। আমাদের বলেছে পি ইজ দ্য পেরিমিটার। পেরিমিটার মানে তো আমরা জানি সকল বাহুর যোগফল বা পরিসীমা, তাই না? আচ্ছা, আমাদের পি হচ্ছে পরিসীমা কার? ট্রায়াঙ্গেলের। ট্রায়াঙ্গেল মানে তিনটা সাইড থাকবে, তার মানে সাম অফ থ্রি সাইডস। তিনটা বাহুর সমষ্টি হচ্ছে কত আমার পরিসীমা, এটাকে কি দিয়ে ডিনোট করছে? পি দিয়ে ডিনোট করছে। তো আমাদেরকে বলেছে ওয়ান সাইড হচ্ছে 7, অ্যানাদার সাইড হচ্ছে 9, থার্ড সাইডটা দেয়া নাই, তাই না? এখন আমাদেরকে বলছে পি এর রেঞ্জ বের করতে। আমরা একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝি, তাহলে আমরা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো। আমরা একটা থিওরেম পড়েছিলাম, মনে আছে? সামেশন অফ টু সাইডস উইল বি গ্রেটার দেন থার্ড সাইডস, মনে আছে আমাদের? তার মানে 7 + 9 মাস্ট বি গ্রেটার দেন থার্ড সাইড। মনে আছে আপনাদের থিওরিটা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। ক্যান ইউ গাইস রিমেম্বার? এখান থেকে আমরা এটা পাই না, দেয়ার ফোর থার্ড সাইড মাস্ট বি লেস দেন 16। বুঝতে পারছেন এটা? আমাকে জাস্ট এটা বলেন যে আমরা এটা ধরতে পারছি কিনা। এখন বলেন তো, ত্রিভুজের বাহু নিয়ে এরকম আরেকটা কি আছে আমাদের, থিওরি আছে। কেউ কি থিওরিটা আমাকে একটু লিখে বলতে পারবেন? মানে কমেন্টে একটু লিখতে পারবেন এরকম আরেকটা থিওরি আছে? আরেকটা থিওরি আছে, একটা হচ্ছে যোগফল দিয়ে, আরেকটা হচ্ছে ভাইয়া বিয়োগফল দিয়ে। এটা বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, অর্থাৎ অন্তর মানে বিয়োগফল, আর বিয়োগফল অবশ্যই বড় থেকে ছোটটা হয়, তাই না? তো আমার দুইটা সাইড দেয়া আছে, তো আমি অন্তরটা বের করতে পারি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা কি হবে আমার? ছোট হবে। থার্ড সাইড, দুইটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল দুইটা থিওরি ট্রায়াঙ্গেলের। বুঝতে পারতেছি আমরা? যে কোনো দুইটা বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট। তার মানে বিয়োগফল হতে অন্তরফল বলতে, অন্তর মানে বিয়োগফল আর কি, ঠিক আছে? তো বিয়োগ, আমরা অন্তর মানে কি বড় থেকে ছোটটা মাইনাস করবো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি ভাইয়া? আমরা এটা পাচ্ছি না, দেখেন তো। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি না, দেয়ার ফোর থার্ড সাইড যেটা, থার্ড সাইডের ভ্যালুটা কি হবে ভাইয়া? 2 থেকে বড় হবে। সবাইকে এটা ক্লিয়ার আমরা? আচ্ছা বলেন তো, এই থার্ড সাইডের সাথে আমি যদি ফার্স্ট, এই যে আমি যে দুইটা লাইন লিখলাম, এই দুটো লাইন কি ক্লিয়ার আপনারা? থার্ড সাইড <16, থার্ড সাইড <2। থার্ড সাইড <16 একটা বললাম, আর একটা হচ্ছে আমার থার্ড সাইড <2। সবাই তো এগুলো ক্লিয়ার, তাই না? এইটা যদি আমরা ক্লিয়ার হই, এখন আমাদেরকে বলছে পরিসীমাটা হচ্ছে পি। পি এর রেঞ্জ বের করতে বলছে। তা দেখেন তো, এই অসমতায় আমি যদি ফার্স্ট আর সেকেন্ড সাইড অর্থাৎ 7 আর 9 এই দুইটা যদি যোগ করে দেই, তাহলে কি আসে আমাদের? আপনারা কি কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করিয়েন। কেউ না বুঝলে এই যে প্রথমটার সাথে আমরা কি করব, ওই অসমতার উভয় পক্ষে ফার্স্ট আর সেকেন্ড সাইড যোগ করে দিব, তাহলে কি আসে আমার? পরিসীমা চলে আসতেছে না ভাইয়া? পরিসীমা তাহলে কি আসতেছে? 16 + 16, কি আসতেছে?
দেয়ারফর পি লেস দেন 32, এটা ক্লিয়ার সবাই? অর্থাৎ আমি এই থার্ড সাইডের সাথে আমি যদি ফার্স্ট সাইড আর সেকেন্ড সাইড যোগ করি তাহলে আমি পরিসীমা পেয়ে যাই পি। আর তাহলে এই পক্ষ কি করতে হবে, একই জিনিস যোগ করতে হবে। এই 16-র সাথে আমি ফার্স্ট সাইড আর সেকেন্ড সাইড যোগ করবো, সেটা কত, 7 আর 9 16। তাহলে 16 আর 16 যোগ করলাম, ক্লিয়ার? আমরা পাচ্ছি পি ইজ লেস দেন 32। সিমিলারলি এখানে আমরা সেম কাজটা করব। এই থার্ড সাইডের সাথে আমরা ফার্স্ট সাইড আর সেকেন্ড সাইড যদি যোগ করি আমরা পরিসীমা পেয়ে যাই, তাই না? আর এই 2 এর সাথে আমরা যদি ফার্স্ট সাইড সেকেন্ড সাইড যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের? 7 9 16, 16 2 18। তাহলে দেখেন তো এখন আমাদের এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, পেয়ে গেছি না আমরা? তাহলে আমাদের রেঞ্জটা কি আসবে? 18 থেকে বড়, 32 থেকে ছোট। ক্লিয়ার সবাই? এবং এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল আসে নাই। কেন ইকুয়াল আসে নাই সবাইকে আমরা ধরতে পেরেছি ভাইয়া এটা? সবাই কি ক্লিয়ার? কেন এখানে লেস দেন অর মানে ইকুয়াল সাইনটা আসে না নিচে, এটা কি বুঝতে পেরেছি আমরা? লাস্ট একবার বুঝাই দিচ্ছি, ওকে? সবাই একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে প্রশ্ন দেয়া ছিল যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেয়া ছিল, তাই না, 7 এবং 9। এবং আপনাকে আরেকটা জিনিস বলা ছিল, সবাই একটু খেয়াল করেন, 7 এবং 9 তৃতীয় নম্বর বাহুটা দেয়া ছিল না, তাই না? এখন আমাদেরকে বলছে যে পরিসীমাটা যদি পি হয়, পি এর রেঞ্জ বের করো। তাহলে এখন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর, তাই না? যে কোনো দুই বাহু সমষ্টি 7 আর 9 ও কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখান থেকে আমরা এই অসমতাটা পেয়ে যাই যে থার্ড সাইড মাস্ট বি গ্রেটার দ্যান 16। ক্লিয়ার? আবার আরেকটা থিওরেম আমরা জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এই যে দুইটা বাহুর অন্তর এটা কি থার্ড সাইড থেকে ছোট হবে। এখান থেকে আমরা আরেকটা পেয়ে গেছি। সবাই কি এই দুইটা ক্লিয়ার, অসমতা ক্লিয়ার, যেগুলোকে আমি স্টার মার্ক দিয়ে চিহ্নিত করেছি? এই দুটো তো ক্লিয়ার, তাই না? যে একটা ক্ষেত্রে আমরা পেলাম থার্ড সাইড হচ্ছে কি 16 থেকে ছোট, একটা পেলাম থার্ড সাইড 2 থেকে বড়। এখন দেখেন এই যে থার্ড সাইড গ্রেটার দেন 16, আমি করবো কি থার্ড সাইডের সাথে মানে এই অসমতার উভয় পক্ষে বাকি দুইটা বাহু যোগ করে দিব। তাহলে থার্ড সাইডের সাথে আপনি যদি বাকি দুইটা বাহু যোগ করে দেন তাহলে কি পাচ্ছেন, আপনি পরিসীমা পাচ্ছেন না? আর এটা তো কি কি ছিল আমাদের অসমতার ছিল। আর এই 16-র সাথে আমি যদি দুইটা সাইড, অপর দুইটা সাইড কি কি ছিল, 7 আর 9 মনে আছে? ওটা যদি যোগ করে দিই তাহলে কি পাই যায়, 16 প্লাস 16 না? তার মানে আমরা এখান থেকে পাচ্ছি পি গ্রেটার দেন 32। ক্লিয়ার এবার? আমাদের আরেকটা অসমতা ছিল যে থার্ড সাইড মাস্ট বি গ্রেটার দেন, আমি কি উল্টা লিখছি মনে হয়, না সরি, আমার অসমতা উল্টা হয়ে গেছে, এটা এরকম ছিল। আর আমাদের আরেকটা অসমতা কি ছিল, থার্ড সাইড মাস্ট বি গ্রেটার দেন 2, তাই না? তো এই থার্ড সাইডে মানে এই অসমতার উভয় পক্ষে আপনি যদি কি করেন, প্রথম দুইটা বাহু যদি যোগ করে দেন তাহলে কি পাচ্ছেন, এই সাইডে পাচ্ছেন পরিসীমা। আর এই সাইডে দুইয়ের সাথে কি যোগ করতেছেন আপনি, 7 আর 9 যোগ করছেন, তাই না? তো আপনি কি পাচ্ছেন, আপনি 18। এবার ক্লিয়ার হয়েছেন সবাই? তো দুইটাকে কম্বাইন করলে আপনি পাবেন কি 18 থেকে বড়, 32 থেকে ছোট। ক্লিয়ার সবাই এবার? সো এই ম্যাথগুলো আসলে আইবিএ বেস জবে আসে। এখন দেখেন এই ম্যাথগুলো আসলে সহজ। এই ম্যাথগুলো যে আমি যে প্রথম বললাম অসমতার উভয়কে কি করলে কি পাওয়া যাবে, এইভাবে আপনারা কি করতে পারেন, ম্যাথগুলো সলভ করতে পারেন। আমি একটা ম্যাথ দেখাই দিই, ইজি ম্যাথের কোয়েশ্চেন একটু পড়ার চেষ্টা করি আমরা, ওকে? আমাদেরকে বলা হচ্ছে এক্স হচ্ছে একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। আর আমাদের বলেছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস টোয়াইস এক্স মাইনাস 8। তো আমাকে বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ লেস দেন 9। একটু বোঝার চেষ্টা করি আমরা। আমাদেরকে বলা আছে ওয়াই ওয়াই ইজ লেস দেন 9। আর ওয়াই এর ভ্যালুটা আমার দেয়া আছে না, আবার দেখেন তো ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালুটা কি মাইনাস টোয়াইস এক্স মাইনাস 8 গ্রেটার দেন 9, তাই না, লেস দেন 9। বুঝতেছেন? আমরা এখানে ওয়াই এর জায়গায় কি করলাম, ভ্যালুটা প্লাগ ইন করলাম। এখান থেকে আমরা মাইনাস টুটা কমন নিতে পারি, আমাদের কি থাকতেছে এক্স প্লাস 4, তাই না?
এখন আমরা দেখেন কি কাজ করব। আমরা এভাবে লিখতে পারি না, দেখেন তো। x+4 উভয়পক্ষকে আমরা -2 দ্বারা ভাগ করব। খেয়াল করেন কি বলতেছি, উভয়পক্ষকে আমরা -2 দ্বারা ভাগ করব। তাহলে এই -2টা ওই পাশে চলে যাবে, কি হয়ে যাবে? 9 / কি আপনার -2 কত আসতেছে আমার? -4.5, তাই না ভাইয়া? অসমতার চিহ্ন কিন্তু কি হয়ে যাবে ভাইয়া? উল্টে যাবে। এটা ছিল লেস দেন, এবার হয়ে যাবে কি? গ্রেটার দেন। ক্লিয়ার আপনারা? তাহলে আপনাদের এখান থেকে আসবে এক্স গ্রেটার দেন কি আসবে বলুন তো? -8.5। বুঝতে পেরেছেন ম্যাথটা? কেউ কি বুঝেন, এমন কেউ আছেন? ওকে, আরেকবার বলতেছি। আপনাকে বলছে যে ওয়াই একটা ভ্যালু দেয়া আছে, তারপর বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স, মানে সবচেয়ে ছোট মান এক্স এর, যেটার জন্য ওয়াই কি হবে? 9 থেকে ছোট হবে। তার মানে আমাদের স্টেটমেন্ট হচ্ছে কি? x <9, তাই না? এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, x <9, সরি y <9, কারণ কি ওয়াই কি বলছে? 9 থেকে ছোট। তো ওয়াই এর জায়গায় আমি কি করলাম, এই যে ওয়াই এর ভ্যালুটা আমি প্লাগ ইন করলাম এখানে। ওকে, তারপর আমি কি করলাম? -2 কমন নিলাম। বুঝতেছেন? -2 কমন নেওয়ার পর আমি কি করলাম? -2 দিয়ে উভয়পক্ষকে ভাগ করলাম, যেহেতু মাইনাস দিয়ে ভাগ করছি সেহেতু কি হবে, আমার অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। তো এখান থেকে আমাদের একটা ভ্যালু চলে আসলো, যে অসমতার মাধ্যমে, যে এক্স ইজ গ্রেটার দেন -8.5। এখন আমরা আসি তর্জমায়। আমরা আগে, আমাকে এত ক্লিয়ারেন্স দেন যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা? এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার যদি হন, এখন দেখেন আমাদের মানে ইয়াটা দেখি, আবার প্রশ্নের দিকে একটু তাকাই। আমাদেরকে বলছে যে লিস্ট ভ্যালু অফ এক্স, মানে এক্স এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। এখন বলেন তো, এক্স এর ভ্যালু আমাদের আসছে -8.5 থেকে বড়। আবার বলা আছে এক্স হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ইন্টেজার। তার মানে আমরা এখানে দশমিক বা ফ্র্যাকশন রাখতে পারবো না। তাহলে বলতো আমরা এক্স, মানে আমার অ্যান্সারটা কত আসবে? এক্স গ্রেটার দেন কত আসবে? গ্রেটার দেন অর ইকুয়াল? খেয়াল করেন এই লাইন থেকে, মানে এই লাইনটা ছিল আমার লাস্ট লাইন, তাই না? এটা থেকে আমি ফার্দার লিখতে পারি x < or -8 নাকি -9, কোনটা লিখবো বলুন তো আপনারা? মানে আমি তো 8.5 নিতে পারবো না, তাই না? সো আমাকে ইন্টিজার নিতে হবে। সো ইন্টিজার কোনটা হবে বলুন তো? -8 হবে না -9 হবে? এইখানেই ভুলটা অনেকে করে, এই জায়গাটাতে অনেকে ভুলটা করে। কোনটা হবে আপনারা কমেন্টে আমাকে বলেন। এটা হচ্ছে আমাদের বইয়ের 28 নাম্বার ম্যাপ। ঠিক আছে, এই যে অনেকে ভুলটা এখানে করছে, দেখেন ভাইয়া। এক্স আমাদের বলছে কি? এক্স বলছে -8.5 থেকে বড়। এখন এই যে আপনাদের বেসিক একটু সমস্যা আছে, যেটা বোঝা যাচ্ছে। আমরা একটা সংখ্যা রেখা আঁকি, সবাই খেয়াল করেন। আমরা একটা সংখ্যা রেখা, নাম্বার লাইন ড্র করলাম। সংখ্যা রেখার আমরা জানি মাঝখানে জিরো থাকে, তাই না? তারপর হচ্ছে কি, এখানে পজিটিভ নাম্বার গুলা 1 2 যাইতে থাকবে ইনফিনিটি, এখানে -1 -2। এই যে কোনো সংখ্যা বড় বা কোনো সংখ্যা ছোট, সেটা আমরা কিভাবে বের করতে পারি? সংখ্যা রেখাতে বের করতে পারি, মুখস্থ না। মাথা রাখবেন যে সংখ্যা রেখার একটা জিনিস মাথা রাখবেন, দুটো এটা খাতা লিখে রাখেন একটু। সংখ্যা রেখার সর্ব ডান আর সর্ববাম, একটু সবাই লেখেন দুইটা টার্ম, মোস্ট লেফট মোস্ট রাইট। সর্ববাম সর্ব, আমি উল্টা লিখছি, ডান বাম এক থেকে ডাম লিখে ফেলছি, এটা ডান হবে, এটা বাম। মাথা রাখবেন সবচেয়ে বামে যে সে হচ্ছে ছোট, সবচেয়ে ডানে যে সে হচ্ছে বড়। এই জিনিসটা মাথা রাখতে পারলেই হয়েছে। বুঝতে পারছেন? মানে আমি আপনাকে ধরেন দুইটা সংখ্যা বললাম ফর এক্সাম্পল, দেখেন
বললাম আমি যে বললাম, একটা বললাম -8, আরেকটা বললাম -9। এভাবে তো যাচ্ছে তাই না? -8, -9, -10। এখন আমি বললাম কে বড় ভাইয়া, -8 বড় নাকি -9 বড়? মুখস্থর কিছু নাই। লজিকটা হচ্ছে কি, যে বামে সে ছোট, যে ডানে সে বড়। ডানে কে ভাইয়া? -8, তাহলে -8 বড় হবে। বামে কে? -9, তাহলে -9 কি হবে? ছোট হবে। ক্লিয়ার? আবার -9 আবার -10, এই দুইটার মধ্যে যদি তুলনা করি, তখন কিন্তু 9 কোথায় চলে আসছে? ডানে চলে আসছে। 10 কিন্তু কি বামে, তাই না? তখন 10 ছোট, -9 বড়। ক্লিয়ার এবার? বেসিকটা ক্লিয়ার? ওইটা আমরা ছোটবেলা যেটা পড়ছি, নেগেটিভ যত ছোট হবে মান তত বড়, ওইটা আসলে কি মানে একটা শর্টকাট। আর শর্টকাট আসলে ডাজন্ট মেক এনি সেন্স, ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে, মেইন কনসেপ্ট হচ্ছে এইটা, মানে এইটাই হচ্ছে কারণ। ঠিক আছে, যে সংখ্যা রেখা যত বামে যাবেন তত সেটা ছোট হয়, সংখ্যা রেখা যত ডানে আসবেন সেটা তত বড় হয়। ক্লিয়ার? গুড। এখন দেখেন আমরা একটা ম্যাথ করব, এই ম্যাথ গুলো আসলে মাঝে মাঝে রিটেনও আসে। একটাই দেখি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান কি জিনিস? পরম মানকে আমরা এরকম অ্যাবসলিউট ভ্যালু দ্বারা প্রকাশ করি। আচ্ছা, পরম মান জিনিসটা হচ্ছে এরকম যে পরম মানের ভিতরে আপনি প্লাস মানি রাখেন আর মাইনাস মানি রাখেন, সেটা কি হয়ে যাবে আমার? শুধু পজিটিভ অ্যান্সার দিবে। বুঝতে পেরেছেন? তার মানে এই যে, মানে আমি আপনাকে আরো ক্লিয়ারলি বুঝাই, একটু বোঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে? যে পরম মান জিনিসটা কি, অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আপনাকে সবসময় সিঙ্গেল রেজাল্ট দিবে, ওকে? এখন অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে আপনার মাইনাস মান নিলেও সেটা কি পজিটিভ আসবে, পজিটিভ মান নিলেও সেটা পজিটিভই আসবে। ক্লিয়ার? আমি বললাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু হোয়াট। খেয়াল করে দেখেন কথাটা সবাই। এখন আমরা কিন্তু জানি না এক্স পজিটিভ নাকি নেগেটিভ, তাই না? সো এক্স তো কি হতে পারতো আমার, ধরেন 5ও হতে পারতো, -5ও হইতে পারতো, তাই না? বোঝার চেষ্টা করি আমরা। এখন এক্স যদি কি হয়, এক্স যদি ধরেন ঋণাত্মক হয়, মানে নেগেটিভ যদি হয়, তাহলে কি হবে ভাইয়া? এক্স যদি ঋণাত্মক হয়, তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এটার ভ্যালু কি আসবে জানেন? -x। এই লাইনটা কি সবাই ক্লিয়ার হয়েছে আমরা? কারণ কি, এক্স আগে থেকেই নেগেটিভ, তার মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মানে, ধরুন আমি বললাম যে এক্স এর মান হচ্ছে কত? -5। বুঝার চেষ্টা করি। তাহলে এ -5কে আমি যদি অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে নিয়ে আসি, তাহলে আমার রেজাল্ট কি পাবো? 5 পাবো, তাই না? এখন আমরা তো জানতাম যে ভিতরে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এমন যদি হয় একটা আননোন ভ্যালু, আমি বললাম যে এক্স, ঠিক আছে, এখন এটা যদি নেগেটিভ হয়, তাহলে এটাকে পজিটিভ করবে কিভাবে? তো এই জন্য বলছি, আপনি যদি নেগেটিভ হয়, তাহলে এরকম যদি থাকে, তখন এটাকে সামনে একটা মাইনাস বসা দিবেন, তখন এটা প্লাস হয়ে যায়। ক্লিয়ার? কারণ মাইনাস মাইনাসে প্লাস। এই লাইনটা কি সবাই ক্লিয়ার ভাইয়া? এই যে দেখেন তো, আমি যে বক্সটা ড্র করলাম, এটা কি ক্লিয়ার সবাই? কারণ আপনি বলতে পারেন যে ভাই অ্যাবসলিউট ভ্যালুর অ্যান্সার সবসময় পজিটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ লাগছেন কেন? এই মাইনাসটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ বোঝাচ্ছে, কারণ এক্স নিজেও মাইনাস, আবার ওটার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে গেছে। সুতরাং আমার শর্তটা অক্ষুণ্ণ থাকলো যে অ্যাবসলিউট ভ্যালুর অ্যান্সার অলওয়েজ প্লাস হবে। আবার উল্টোটাও হইতে পারতো, তাই না? যে ভাই আমি না এক্স আমি ধনাত্মক ভ্যালু ধরবো, তখন কি হবে? এক্স যদি ধনাত্মক ভ্যালু হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এটার মান কি হবে? শুধু এক্সই হবে। এই দুইটা লাইন কি ক্লিয়ার আপনারা? কারো কোশ্চেন থাকলে আমাকে মাস্ট জিজ্ঞেস করবেন। ক্লিয়ার? মানে আমি বলতে যাচ্ছি, অ্যাবসলিউট ভ্যালুর যে অ্যান্সারটা সেটা অলওয়েজ প্লাস আসবে, মানে প্লাস মান আসবে। এখন আপনি বললেন যে ভাই আমি এক্স একটা আননোন ভ্যালু নিলাম, এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এখন আমরা তো জানি না যে পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে তো এটাই হবে, তাই না? যে ভিতরে পজিটিভ বাইরেও পজিটিভ। কিন্তু যদি নেগেটিভ হয়, মানে এক্স এর মান যদি ধরেন -5 হয়, তখন আমরা কি বলতে পারবো যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু এক্স। তখন তো আমার কি অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে হচ্ছে -5, রেজাল্ট আসবে -5। এটা কি সম্ভব? সম্ভব না। তখন কি করতে হবে? যদি নেগেটিভ হয় ভিতরের এক্সটা, তাহলে আমরা রেজাল্টে কি করব? একটা মাইনাস বসা দিব। তাহলে কি হয়ে যাবে দেখেন, এই -5 যদি মাইনাস বসে দেন, তাহলে কিন্তু প্লাস চলে আসে, তাই না? তখন আমার অ্যাবসলিউট ভ্যালু অ্যান্সারটা কিন্তু ইনটেক থাকলো, যে অ্যাবসলিউট ভ্যালু অ্যান্সার সবসময় কি হবে? প্লাস হবে। বুঝতে পেরেছেন এবার সবাই? ক্লিয়ার? কেন এখানে মাইনাস হলো এটা বুঝতে পেরেছেন সবাই? যে অ্যাবসলিউট ভ্যালু অ্যান্সার, এখানে আবার সামনে মাইনাস কেন বসিয়েছি? গুড। যদি বুঝতে পারি, তাহলে আমাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ম্যাথটা শুরু করি। যদি
অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে কি আছে? 7 - 3x। এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু দিব না, এটা ব্র্যাকেট দিব। যদি এইটা ঋণাত্মক হয়, বলেন তো ঋণাত্মক হলে কি হবে বলছিলাম? সামনে একটা মাইনাস চলে আসবে, তাই না ভাইয়া? তাহলে -7 - 3x <2। বুঝতে পেরেছি এটা? এটা মানে হচ্ছে ভিতরের এইটার টোটাল রেজাল্ট আমার পজিটিভ আসবে অ্যাবসলিউট ভ্যালুর পরে, কিন্তু ভিতরেটা যদি মাইনাস হয় তাহলে সামনে মাইনাস করে কি করতে হবে? এটাকে প্লাস করতে হবে। বুঝতে পেরেছি লাইনটা সবাই ভাইয়া? ওকে, তাহলে এখন এটাকে আমরা সমাধান করব। বা আচ্ছা, আমি বাংলা লিখে বলছি না, আপনি ইংলিশে যদি লিখতে পারবেন তাই না? ইফ দিস ইজ নেগেটিভ কোন লিখতে পারবেন তাই না? ওকে, তা আমরা কি করব এটাকে? 7 - 3x কি হবে? আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাই না? -2 হয়ে যাবে। বুঝতেছি আমরা? বা -3x গ্রেটার দেন কি হবে? -2 -7। এই না বুঝলে আমাকে বলিয়েন। তাহলে এটাকে আমরা সমাধান করি। -3x গ্রেটার দেন -9। তাহলে আমাদের অ্যান্সার এটা আসছে, দেখেন তো, আমরা যদি -3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে? x <3। ক্লিয়ার সবাই এটা? হুম, এটা যদি হয়, আবার এটা তো হইতে পারতো তাই না? 7 - 3x যে ছিল সে তো ধনাত্মকও হতে পারতো তাই না, ঋণাত্মক না হয়ে? হতে পারতো না? তো আমরা লিখবো যে ইফ দিস ইজ নেগেটিভ পজিটিভ, তাহলে আমরা কি লিখবো? প্লাস, শুধু প্লাসই থাকবে। 7 - 3x কি আপনার <2। তাহলে আমরা কি করবো এখানে? পক্ষান্তর করে দিব, 2 - 7 হয়ে যাবে। তার মানে কি আসবে? -3x -5, তাই না? তাহলে আবারও সেম, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটা হবে কি 5/3। ক্লিয়ার? আমরা কি দুইটা বুঝতে পেরেছি ভাইয়া? একটা আছে 3 থেকে ছোট, আর একটা আছে কি এই 5/3 থেকে বড়। তাহলে আমরা লিখবো দেয়ার ফর রিকোয়ার্ড সলিউশন বা নির্ণয় সমাধান শুরু হচ্ছে কোথা থেকে আমাদের ভাইয়া? 5/3 থেকে। শেষ হচ্ছে কোথায় আমাদের? 3 তে গিয়ে। ক্লিয়ার সবাই? বুঝতে পারি না এমন কেউ কি আছে? এই চ্যাপ্টার থেকে রিটার্ন আসে, যেমন এইটা মাঝে মাঝে আসে, কালে ভদ্রে আসে, মানে কদাচিৎ আসে। ঠিক আছে, বিশেষ করে আপনার 11 থেকে 20 গ্রেডের চাকরিতে এটা আসে। আর 9 মানে সিনিয়র অফিসারে শুধু ওই, সরি সিনিয়র বলছি, অফিসার গ্রেডে শুধু এমআইএসটি এই টাইপের প্রশ্নগুলো দেয়। অন্যান্য ফ্যাকাল্টি সাধারণত এই টাইপের প্রশ্ন রিটেনার দেয় না। ঠিক আছে, তবে এই চ্যাপ্টার থেকে রিটেন প্রশ্ন আসে, এইটা হচ্ছে প্রথম টাইপ রিটেন যেটা আসতে পারে। ক্লিয়ার? এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে আইবিএ বেসড জবের সবচেয়ে পছন্দের টপিক, সবচাইতে পছন্দের টপিক। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা, এখানে কি। মানে একটা হুম। কথা বলি। হুম, শিওর। ওই যে পরম মানটা যদি থাকে, হুম, তাহলে মানে মোট কথা হচ্ছে একবার পজিটিভ ধরে করতে হবে, একবার নেগেটিভ ধরে, এই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ হচ্ছে কি, আপনি ওকে। তো জানেন না যে ঠিক আছে আমি বলি, কারণ আপনি তো জানেন না যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, আপনি জানেন না তাই না? ওই জন্য আমাদের পজিটিভ ধরে একবার করতে হয়, নেগেটিভ ধরে একবার করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, যদি ওটা ব্রেকেটের আগে মাইনাস দিয়ে দিত। কোনটা? আগের প্রশ্নে ধরেন এই যে এখানে 7 - 3x, হুম। এটা যদি ব্রেকেটের ভেতর রেখে এর মানে বাইরে যদি একটা মাইনাস থাকতো, মানে পরম আচ্ছা মান আচ্ছা 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 -7। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, স্টিল সেম, ভালো প্রশ্ন। এটা না, এটা বলছেন আপনার? হ্যাঁ, ওকে, দেখেন, ধরেন এটা ছিল প্রশ্নে, তাহলে এটাকে আমি মাইনাস কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? -7 + 3x লিখতে পারি। তো পরের লাইনটা আমার কি আসতেছে ভাইয়া? এটা আসতেছে না, 3x - 7। সবাই ক্লিয়ার এবার? এখন আমরা তো স্টিল জানি না এটা পজিটিভ নাকি নেগেটিভ, জানি? আমরা কিন্তু কেউই জানি না এটা পজিটিভ নাকি নেগেটিভ। তো আপনাকে ধরতে হবে কি, এই যে 3x - 7 এটা কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো নেগেটিভ ধরে একবার করবেন, পজিটিভ ধরে একবার করবেন, একই রেজাল্ট আসবে, মানে একই মেথড হবে। ক্লিয়ার এবার? প্রশ্নটা ভালো ছিল। সবাই ক্লিয়ার? ওকে, সো জানা, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই। এটাকে অনেক জায়গায় ব্রেকেটে দেয়। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি পড়াবো, এটা পড়াবো, এটা ব্যবধি, ব্যবধির একটা ক্লাস আছে। ভালো জিনিস বলেছেন, এটা পড়াবো আমি। ওকে।
এখন দেখেন আমরা যে টাইপটা পড়বো এখন, এটা হচ্ছে আইবিএস হচ্ছে পছন্দের, ঠিক আছে। তো একটু দেখি আমরা কি বলছে, যে এক্স এবং ওয়াই দুইটা হচ্ছে ইন্টিজার। সো আমাদেরকে কি দিয়েছে ভাই, দুইটা, দেখেন দুইটা ইনইকুয়ালিটি দেওয়া আছে, এইটা আর এইটা। এখন আমাদেরকে বলেছে, খেয়াল করে, গ্রেটেস্ট মানে বড়, হাইয়েস্ট পসিবল ভ্যালু কার, ওয়াই মাইনাস এক্স এর। আমরা এই জিনিসটা কিন্তু এটা লজিক দিয়ে আমাদের বের করতে হবে। ওয়াই মাইনাস এক্স এর ভ্যালুটা কি হতে হবে ভাইয়া, ভ্যালুটা হতে হবে আমাদের গ্রেটেস্ট, মানে বড়। একটু বুঝি, একটা থেকে আরেকটা মাইনাস করতেছি, বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা আসলে কি জানেন, বিষয়টা হচ্ছে এখানে ইন্টিজার বলা আছে, ইন্টিজার তো প্লাস মাইনাস দুইটাই হতে পারে, তাই না। দেখেন আমার রেঞ্জের মধ্যে কিন্তু কি আছে, মাইনাসও আছে, তাই না, প্লাসও আছে। এই জিনিসটাকে আমরা তর্জমা করবো এইভাবে, ওয়াই প্লাস মাইনাস এক্স, এইটার গ্রেটেস্ট ভ্যালু আপনাকে বের করতে হবে। তাহলে আমাদের ম্যাথটা সলভ করা সহজ। ক্লিয়ার, আমরা বিয়োগফল হিসেবে না, আমরা যোগফল হিসেবে এটাকে কি করব, চিন্তা করব। সো ওয়াই মাইনাস এক্স যেটা আছে সেটাকে আমরা লিখবো ওয়াই প্লাস, তারপরে ব্র্যাকেটে মাইনাস এক্স, একই জিনিস তাই না। আচ্ছা, এখন দেখেন তো, এই যে ওয়াই, মানে দুইটা সংখ্যার যোগফল আমার গ্রেটেস্ট হইতে হবে, কখন হবে, যদি ওয়াইও কি হয় আমার গ্রেটেস্ট হয়, আর মাইনাস এক্স ও যদি কি হয়, গ্রেটেস্ট হয়, তাই না। তো দুইটা গ্রেটেস্ট ভ্যালুর সাম তো আমার কি হবে, গ্রেটেস্ট হবে, তাই না। বিষয়টা এরকম দাঁড়িয়েছে না আমাদের, দুইটা দুইটার সাম আমাদের গ্রেটেস্ট তখন হবে যদি দুইটাই ইন্ডিভিজুয়াল কি হয়, সবচেয়ে বড় হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াই এর সবচেয়ে বড় মানটা বের করা। তাহলে বলেন তো এখানে ওয়াই এর সবচেয়ে বড় মান আমার প্রদত্ত অসময় থেকে কি হতে পারে, কমেন্টে আমাকে জানান যে ওয়াই এর সবচেয়ে বড় মান আমার এখানে কি হতে পারে। তো এখানে কিন্তু আমাদের, এটা আমার প্রশ্ন একটু মানে ভুল হয়েছে, সরি, এখানে আমার প্রশ্ন টাইপ করতে ভুল হয়েছে। এটা হচ্ছে বইয়ের 17 নম্বর ম্যাথ, আমার প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা হচ্ছে ওয়াই ভাইয়া, সরি। হ্যাঁ, এটা ওয়াই হবে। তো এবার বলেন তো আমার, যে ওয়াই এর সবচেয়ে বড় গ্রেটেস্ট ভ্যালু কি হতে পারে। আমি বললাম যে ওয়াই এরটার দিকে তাকে আমার, ওয়াই হচ্ছে অবশ্যই পজিটিভ, কারণ 0 থেকে বড়, আর হচ্ছে 14 থেকে ছোট, তাহলে 14 ঠিক ছোট, পরে ইয়াটা কি, আগের ইন্টিজারটা কি, 13। তার মানে আমার এই যে ওয়াই, ওয়াই এর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে কত আমার, 13, তাই না, 13। আচ্ছা, ওয়াই যদি 13 হয়, এবার আমাদের কাজ হচ্ছে মাইনাস এক্স এর গ্রেটেস্ট ভ্যালু বের করা, মাইনাস এক্স মানে এক্স এর একটা মাইনাস আছে। আচ্ছা, আমরা এইটা জানি না যে মাইনাসের আগে যদি একটা মাইনাস বসাই তাহলে সেটা প্লাস হয়ে যায়, মানে বড় হয়ে যায়, তাই না। সো আমার দেখতে হবে যে মাইনাস এক্স মানে কি, ওই মাইনাসের সবচেয়ে ছোট মান কোনটা হইতে পারে। এক্স এর সবচেয়ে বড় মান হচ্ছে কত, 8, তাই না, পজিটিভ। আর এক্স এর সবচেয়ে নেগেটিভ ছোট মান কত, -8 না ভাইয়া, যেহেতু ইন্টেজার, 9, -9 থেকে বড়, তাহলে -9 থেকে বড় মানে কত আপনার, -8। এখন দেখেন তো আপনারা ভাইয়া, এই -8 এর সাথে আপনারা যদি আরেকটা মাইনাস সামনে গুণ করে দেন তাহলে এটা +8 হয়ে যাচ্ছে না, বুঝতেছেন কি আপনারা। তাহলে আমরা এখানে এই মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে ভাইয়া, মাইনাস -8, মানে এক্স এর ভ্যালু আমরা যদি এখানে সবচেয়ে ছোট বসাই মাইনাস হিসেবে, তখন সামনে যে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে, উল্টে তাকে +8 বড় বানিয়ে দিবে। বুঝতে পেরেছি। এইখানে আপনারা যদি মনে করেন যে এক্স এর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 8, তা 8 এর আগে যদি আপনি আবার মাইনাস আছে না, তখন কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, ক্লিয়ার। এখানে অনেকে ভুলটা করে। তাহলে আমার রেজাল্ট কি আসবে ভাইয়া, ওখানে আসবে আমার 13 প্লাস মাইনাস মাইনাস কত, 8, বুঝতে পেরেছেন। তাহলে আমার আসবে রেজাল্ট, দেখেন 13 + 8, দেয়ারফর 21। এটা হচ্ছে আমার গ্রেটেস্ট পসিবল ভ্যালু। গাইস বুঝতে পেরেছেন, ক্লিয়ার আপনারা।
এক্স এর ভ্যালুটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ধরেন আপনাকে এক্স এর রেঞ্জ দেওয়া আছে এইটা, তাই না ভাইয়া? এখান থেকে আপনি কি ইন্টারপ্রিট করতে পারেন? এক্স এর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে কত আপনার 8, এক্স এর সবচেয়ে লিস্ট ভ্যালু হচ্ছে কত -8, তাই না? এটা তো বুঝতে পেরেছেন। কিন্তু আমাকে এক্স না, আমার দরকার হচ্ছে -x। আচ্ছা বলেন তো, এক্স যদি এইটা হয়, -x কত আসে? -x হচ্ছে -8, তাই না? এটার জন্য। আর এক্স যদি হয় -8, তাহলে -x কত আসবে? তাহলে এক্স এর আগে তো মাইনাস আছে, সামনে একটা মাইনাস, তাহলে কত আসলো আমার? +8। তাহলে বলেন তো, আমার -x এর গ্রেটেস্ট ভ্যালু কোনটা? এইটা নাকি এইটা? ইউজের কমন সেন্স। এইটা, তাই না? এবার ক্লিয়ার হয়েছেন? তার মানে -x এর গ্রেটেস্ট ভ্যালুর জন্য আমার দরকার x এর স্মলেস্ট ভ্যালু, তাই না? ওইটার আগে মাইনাস, তা আবার যদি সামনে মাইনাস থাকে তাহলে কি গ্রেটেস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার এবার? ওকে, গুড। এবার আমি এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্ন কিন্তু আইবিএ বেস জব বা আইবিএ বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার কেন জানি মনে হচ্ছে আমি যখন আমার সময় এক্সাম দিয়েছিলাম তখন এই টাইপের একটা প্রশ্ন ছিল। আমার সময় থেকে তো আসলে প্রশ্ন মানে আর বাইরে আসে না, কিন্তু আমি স্টিল শিওর যে আমার বেলায় এরকম একটা প্রশ্ন এসেছিল, এবং আমি শিওর এক্সাম হলের প্রেসারে অনেকে এটা ভুল করতো। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাকে বাড়ির কাছে থাকবে এটা, আমাকে কেউ একজন একটু টেলিগ্রামে দেখেন। এটা যদি আমি বলতাম গ্রেটেস্টের জায়গায় যদি আমি বলতাম স্মলেস্ট, তাহলে এটার অ্যান্সারটা কি হতো? আপনারা আমাকে এইচডব্লিউ দেখাবেন এটা, ঠিক আছে? যদি এটা পরীক্ষাতে আসে নাই। ওকে, এই লাইনটা দেখেন, এই লাইনটাতে ওই জারার যে আপনাদের এখানে জানা নামে একজন আছে, উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই অনেক সময় এই রেঞ্জটাকে ব্র্যাকেটে প্রকাশ করে, ঠিক আছে? তো তখন আমরা এটা কিভাবে বুঝবো, এই প্রশ্ন আমি একটু দেখি। প্রশ্ন নাম্বার একটু দেখি কি বলেছে। আমাদের এখানে বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এক্স, খেয়াল করবেন আমাদেরকে বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এক্স, এক্স এর কোন ভ্যালুর জন্য, বিটুইন -4 and 4 ইনক্লুসিভ। গাইস এখানে একটা টার্ম আসছে, এই টার্মটার মানে বলছে যে -4 and 4 ইনক্লুসিভ। আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কি। এক্স এর ভ্যালুর রেঞ্জ দেওয়া আছে, তাই না? মানে -4 থেকে 4 ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে এক্স এর ভ্যালু 4ও হতে পারে। ক্লিয়ার? তো এই যে ইনক্লুসিভ, ইনক্লুসিভের মানে হচ্ছে কি 4ও ইনক্লুডেড, তার মানে আমার এখানে ইকুয়ালও হতে পারে। বুঝতে পারছেন সব প্রশ্নটা? প্রশ্নটা ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা ব্যবধি আকারে লিখতে পারি। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি -4, 4। ক্লিয়ার? এটাকে আমাদের বলা হচ্ছে আমাদের কি, আমার ইনক্লুসিভ। ঠিক আছে, মানে -4 থেকে শুরু, 4 গিয়ে শেষ হবে, তবে -4 এবং 4ও কিন্তু কি ইনক্লুডেড। ক্লিয়ার? আর আমরা যদি শুধু এটা বলতাম যে বিটুইন -4 and 4 কোনো ইনক্লুসিভ মানে কিছু লেখা নাই, তখন আমরা বুঝাতাম এটা -4 এটা, তখন আমরা ব্র্যাকেটের মাধ্যমে এইভাবে লিখতাম -4, 4। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? এইটাকে আমাদের বলা হয় ভাইয়া বদ্ধ ব্যবধি। ঠিক আছে, ক্লোজড রেঞ্জ, এটাকে বলা হয় ওপেন রেঞ্জ। ক্লিয়ার? যিনি আমাকে প্রশ্ন করেছিলেন এবার কি বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম যে একটু পরে অ্যান্সারটা দিব। ভাইয়া ইনক্লুসিভ জিনিসটা কি ক্লিয়ার এবার? ইনক্লুসিভ মানে এই যে নিচের এই জিনিসটা ইকুয়াল হবে। ওকে, আর ইনক্লুসিভ যদি দেয়া না থাকতো আমাদের এইটা লিখতে হতো। আর এই জিনিসটাকে আমরা কি করতে পারি, ব্যবধির মাধ্যমে এভাবেও প্রকাশ করতে পারি, আর এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন হতে পারে আমাদের মিশ্র ব্যবধি থাকতে পারে। মিশ্র ব্যবধি মানে এই যে জানা আপনাদের একটা প্রশ্ন করেছে দেখেন, উনি বলেছে এরকম 2 × 2 = 3। জিনিসটা হচ্ছে এরকম যে এক্স এর ভ্যালু আপনার 3 থেকে ছোট, কিন্তু সরি 3 থেকে ছোট কিন্তু 2 থেকে বড় বা 2 এর সমান। এটাকে আমরা এভাবে লিখি। ক্লিয়ার? আবার আমরা এভাবে লিখতে পারতাম, উল্টো লিখতে পারতাম 2 থেকে বড় কিন্তু 3 এর ছোট বা সমান। এটাকে আমরা লিখতে পারতাম 2 থেকে শুরু হয়েছে, 3 এর বড় বা
3 এর ছোট বা সমান। ক্লিয়ার? এবার চারটা জিনিস কি ক্লিয়ার হয়েছে না আপনারা? সবাই ভাইয়া ক্লিয়ার? আমাকে একটু ক্লিয়ারেন্স দেন, তাহলে আমি ম্যাথটাতে আগাইতে পারি। ওকে। আচ্ছা, এখন আমাদেরকে বলেছে এই ভ্যালুটা গ্রেটেস্ট। দেখেন তো, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16। আপনাদের কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করা। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারেন না সবাই? করে দেখেন তো। মিডল টার্ম, আমি আর বড় হওয়ার পরে মিডল টার্ম করি না। আমি মানে পরের লাইনে আমি সরাসরি এরকম লিখে দিই, x-8 x-2। বড় হওয়ার পরে মানে কি, মানে আমি যখন এই চাকরির পরীক্ষাগুলো দেই, মিডল এটা দিয়ে থাকে, আমি সরাসরি এই লাইনটা লিখে ফেলি। তো আপনারা মিডল টার্ম করে নেন, বা যারা এরকম এক্সপার্ট আছেন তারা এরকম করে ফেলতে পারেন। ঠিক আছে? তো দেখেন মিডল টার্ম করলে আমাদের এই লাইনটা আসবে, তাই না? সবার আসছে না এটা? আচ্ছা, আমাদের এখানে দুইটা সংখ্যার গুণফল আসছে। এই দুইটা সংখ্যার গুণফল আমাদের কি বলছে? গ্রেটেস্ট বের করতে হবে। একটু বোঝার চেষ্টা করি। গ্রেটেস্ট বের করতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি একটু তাকান তো, গ্রেটেস্ট কখন হয় মনে আছে? গ্রেটেস্ট মানে অবশ্যই পজিটিভ, তাই না? আর দুইটা সংখ্যার গুণফল পজিটিভ কখন হতে পারে? হয় দুইটা পজিটিভ পজিটিভ গুণ হয়ে পজিটিভ হতে পারে, অথবা দুইটা নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হতে পারে, রাইট? সো আমার এখানে আছে কি কি, x-8 x-2, তাই না? আর আমার ইয়াটা হচ্ছে কি, -4 থেকে 4, 4 ইনক্লুসিভ, তাই না ভাইয়া? বুঝতে পেরেছেন সবাই? ওকে। সো এইটা যদি হয়, এখন আমরা দেখব যে দুইটা পজিটিভ ধরে আমরা করতে পারি, দুইটা নেগেটিভ ধরে আমরা করতে পারি। আচ্ছা, একটু দেখি তো আমরা একটা জিনিস দেখি। পজিটিভ যদি হইতে হয়, পজিটিভ যদি হইতে হয়, অবশ্যই আমার এক্স কে কি হইতে হবে ভাইয়া? 8 থেকে বড় হইতে হবে, তাই না? কিন্তু এক্স তো 8 থেকে বড় সম্ভব না, তাই না? সম্ভব? তার মানে আমরা পজিটিভ ধরে করতে পারবো না, মানে দুইটা পজিটিভ ধরে করতে পারবো না, আমাদের দুইটাই নেগেটিভ ধরে করতে হবে। এটাই ক্লিয়ার? আমরা আমরা যে নেগেটিভ ধরে করব, মানে দুইটাই মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হবে। কেন? কারণ এটা পজিটিভ ভ্যালু আমরা আনতে পারবো না ভাইয়া। x-8, আমার এক্স এর সবচেয়ে বড় মানই হচ্ছে কত? x=4। তার মানে আমরা এখানে পজিটিভ ভ্যালু আনতে পারবো না, আমার নেগেটিভ ভ্যালু আনতে হবে, তাই না? আচ্ছা, এখন দুইটা নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, গুণ করে কি হতে হবে? বড় ভ্যালু হতে হবে। এখন বলেন তো, আমার এখানে তাহলে দেখেন, আমার এখানে একটা মাইনাস মান লাগবে, আবার এখানে একটা মাইনাস মান লাগবে, তাই না? তো কি বলেছিলাম, মাইনাস মানগুলো সবচেয়ে ছোট হতে হবে, মানেটা কি ভাইয়া? এখানে দেখেন তো, আমি এক্স এর মান কি বসাতে পারি ভাইয়া? -4 যদি বসাই তাহলে কি আসে? -4 -8, তাহলে কি হচ্ছে? -12 না? এটাই তো স্মলেস্ট ওয়ান, তাই না? মানে মাইনাসের সবচেয়ে স্মলেস্ট ভ্যালু তো এটাই হতে পারে। আর এখানে কত আসে ভাইয়া? এখানেও সেম। আমরা যদি -4 বসাই, আর এখানে কি আছে? -2, তাহলে -6। তাহলে এইটা হচ্ছে কি, নেগেটিভ হিসেবে সবচেয়ে স্মলেস্ট। এই দুইটা নেগেটিভ স্মলেস্ট যদি আমরা গুণ করি, তাহলে কি আসতেছে? 6-12 72 +72, এটাই হচ্ছে আমার হাইয়েস্ট। ক্লিয়ার সবাই? ম্যাথটা কি ধরতে পেরেছি আমরা? অলমোস্ট আগে একটা ম্যাথ করছি সেটার মতো করে। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সবাই একটু আমরা একটু করি, মানে ম্যাথটা একবার বুঝে দিই, ওকে? ভাই একটু দেখি, আগে আমাকে আপনারা বলেন তো, এই যে মিডল টার্মটা কি সবাই আপনারা ক্লিয়ার? এই যে x-8 x-2, এটা কি ক্লিয়ার সবাই? সবাই তো এটা ক্লিয়ার, তাই না? আমাদেরকে বলেছে এটা গ্রেটেস্ট ভ্যালু বের করতে, সবচেয়ে বড় ভ্যালু। তো গ্রেটেস্ট ভ্যালু বলতে আমরা সাধারণত বুঝাই কি, মানে বড় মান হবে এবং এটা পজিটিভ হবে, তাই না? এটা তো বুঝায়, গ্রেটেস্ট মানে তো পজিটিভ বুঝায়, ওকে? দুইটা সংখ্যার গুণফল পজিটিভ কখন হয় ভাইয়া? যদি দুইটাই প্লাস হয়, তাহলে আমরা কি একটা প্লাস মান আসতে পারে, অথবা দুইটা যদি মাইনাস হয়, তাহলে আমরা কি একটা প্লাস মান আসতে পারে, তাই না? এখন আমরা দেখলাম এই যে x-8, এইটা প্লাস মান সম্ভব না, কারণ হচ্ছে কি, আমার রেঞ্জটা ছিল এরকম, তাই না ভাইয়া? আমার এক্স এর সর্বোচ্চ ভ্যালু কি ছিল? এক্স এর সর্বোচ্চ ভ্যালু কি ছিল? 4। তাহলে 4 থেকে আমি 8 মাইনাস করলে তো আমার মাইনাস চলে আসতেছে ভাইয়া। দ্যাট মিনস
দ্যাট মিনস আমার এই ভ্যালুটার পজিটিভ ভ্যালু সম্ভব না, তার মানে এই যে প্রথম যে কেসটা, দুইটা পজিটিভ হলে এটাও পজিটিভ, এটা সম্ভব না। ক্লিয়ার? তো আমার যাইতে হবে কোন পথে? দুইটাই নেগেটিভ করব আমরা, দুইটা নেগেটিভের গুণফল কি আসবে? পজিটিভ আসবে। এই লজিকটা কি ক্লিয়ার? এগুলো লিখিত না, এগুলো সাধারণত আমাদের লিখিত মেতে আসে না। বুঝতে পেরেছেন? এটা তো দেখেন একটু মানে ইয়েই বলা আছে আমার এখানে, তো আপনার অপশনে অনেকগুলো ইয়ে থাকবে, আমি অপশন ছাড়া বলতেছি, ঠিক আছে? এটা লিখিত মেথড না, প্রিলি প্রশ্ন। আগে আমাকে বলে মিডল টার্ম করে, এটা তো বুঝছেন তাই না, যে x-8 x-2। এখন আমি কি বললাম, এই দুইটার নেগেটিভ ভ্যালু আমাদের বের করতে হবে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এখন দেখেন, x-8 এর নেগেটিভ ভ্যালু বের করবো আমরা, x-2 এর নেগেটিভ ভ্যালু আমরা বের করব। এখন দেখেন নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু দুইটা গুণ করে আমরা কি হবে? পজিটিভ চলে আসবে তাই না? তার মানে এই যে মাইনাস, এই যে মাইনাস, এই দুইটা গুণ করে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে আমরা যদি শুধু ভ্যালুগুলোর কথা চিন্তা করি, এই ভ্যালুগুলো কিন্তু কি করতে হবে? হ্যাঁ, বড় করতে হবে আমার, তাই না? বড় হতে হবে। বুঝতে পারছেন? শুধু ভ্যালুগুলো দেখেন তো, এই এক্স এর জায়গায় আমি যদি কি বসাই, -4 বসাই, তাহলে কি আসে আমার? -4 -8, তাই না? তার মানে -12। এই মাইনাসটা হচ্ছে কি আমার? নেগেটিভ। আর এই 12টা হচ্ছে কি? গ্রেটেস্ট ভ্যালু, তাই না ভাইয়া? সিমিলারলি x-2, তাহলে এক্স এর ভ্যালু আপনি যদি -4 বসান, আর এখানে আছে কি -2, তাহলে কত আসছে আমার? -6 না? এই মাইনাস তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমার নেগেটিভ মাইনাস, আর এই 6টা হচ্ছে কি? গ্রেটেস্ট ভ্যালু। তাহলে এই দুইটা নেগেটিভ আমরা যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাস চলে যায়, প্লাস হয়ে যায়। আর এই গ্রেটেস্ট ভ্যালু 12, এই গ্রেটেস্ট ভ্যালু 6 গুণ করে কি হচ্ছে? 72 হচ্ছে, তাই না? আর 72ই হচ্ছে আমার এটা গ্রেটেস্ট ভ্যালু। বুঝতে পেরেছেন? তাহলে এটা গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে কত হতে পারে ভাইয়া? 72 হতে পারে। ক্লিয়ার এবার সবাই? ক্লিয়ার? এখন বলেন তো, এই গ্রেটেস্ট ভ্যালুটা পেয়েছে এক্স এর কোন ভ্যালুর জন্য? এক্স এর কোন ভ্যালুর জন্য পেয়েছি? -4 এর জন্য। ক্লিয়ার এবার সবাই? কেউ না বুঝলে আমাকে বলিয়ে। এটা হচ্ছে আমাদের বইয়ের 26 নম্বর ম্যাপ। এটা বইয়ের 26 নম্বর ম্যাপ। হুম। তার মানে দুইটা, লজিকটা আসলে কি? লজিকটা যদি আপনাদের বুঝায়, লজিকটা হচ্ছে দুইটা মাইনাস ভ্যালুর মান তো পজিটিভ আসবে, এটাও সত্য। এই পজিটিভ মানটা তখনই গ্রেটেস্ট হবে যদি এই যে দুইটা মাইনাস, এই দুইটা মাইনাস যদি দুইটাই লোয়েস্ট হয়। ক্লিয়ার? এটা হচ্ছে আমার বেসিক্যালি লজিকটা। দুইটা নেগেটিভ লোয়েস্ট ভ্যালু গুণ করে দুইটা পজিটিভ গ্রেটেস্ট ভ্যালু হইলো। বুঝতে পারছেন সবাই লজিকটা? এই জানা আপনি ক্লিয়ার ভাইয়া? আমি আপনার নাম ধরে বলতেছি, যদি ওটা উচিত না আসলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা এটা আমাদের এই ম্যাথটাই, মানে এই টাইপের ম্যাথ আমাদের রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবাই মূল ফোকাস এবার এখানে দিবেন। রিটেনের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা আসবেই। মানে আপনারা জীবনে চাকরি পরীক্ষা দিবেন আর এই টাইপের রিটেন পাবে, এই রিটেন ম্যাথ পাবেন না, দ্যাট ইজ ইম্পসিবল। ওয়াইড ইম্পসিবল যে আসবে এটা, ঠিক আছে? যেটা আসবেই অবশ্যই। আচ্ছা, কোয়াড্রেটিক মানে মনে আছে আপনাদের? কোয়াড্রেটিক মানে কি? কোয়াড্রেট মানে দ্বিঘাত। ঘাত মানে হচ্ছে পাওয়ার, দ্বি মানে হচ্ছে দুই। কোয়াড্রেটিক মানে বোঝাচ্ছে চলকের উপর পাওয়ার কি থাকবে আমার? 2 থাকবে। মানে একটা ইকুয়েশন বা একটা ইনইকুয়ালিটি যেটা বলো না কেন, আপনার ভেরিয়েবলের পরে ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 থাকে, সেটাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। এটার দিকে তাকান তো ভাইয়া, এটা একটা কি আপনার কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি না? দ্বিঘাত ইয়া না আপনার? অসমতা না? কারণ এখানে এক্স এর উপর পাওয়ারটা কি আছে আমার? এটা বিসিএস এ রিটেনে, প্রিলিতে না ভাইয়া, রিটেনে আসেই। এবারও মনে হয় এসেছিল। আমি আপনার 50 বিসিএস এর ইয়াতে বলেছিলাম যে মানে এইটা দিয়ে শুরু করেছিলাম রিটেনের ইয়াটা ক্লাসটা। বলছিলাম যে একটা টাইপ দেখো, এই টাইপটা থেকে আসবেই, এবং চলে এসেছিল কিন্তু। তো আপনাদেরকে বলতেছি ভাই, চাকরি পরীক্ষা দিবেন আর এই মেথড মানে এই ম্যাথ পাবেন না, দ্যাট ইজ ইম্পসিবল।
ঠিক আছে। এবং মজার কথা হচ্ছে আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছিলাম 46 বিসিএসটা, তখন এরকম একটা ম্যাথ এসেছিল, বিলিভ মি অর নট, আমার আশেপাশে যতগুলো মানুষকে দেখলাম ভাই উল্টা পাল্টা কোনো মতে গুজে মিলতে ম্যাথটা সলভ করছে, আলটিমেটলি দে উইল গেট জিরো, দে উইল গেট জিরো। ওকে, সো আপনাকে অ্যাকচুয়াল মেথড একটু শেখার চেষ্টা করেন আপনারা। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে কি এই দ্বিঘাত সমীকরণটাকে আপনার কি করার, দ্বিঘাত সমীকরণকে আপনার ফ্যাক্টরাইজেশন করে ফেলা। করতে পারবেন না আপনারা? এই যে এই অংশটাকে আপনারা করতে পারবেন? করে কি আসে বলুন তো আমাকে, লাস্ট লাইনটা মিডল টার্ম করেন তো আপনারা। সবাই দেখেন তো এই লাইনটা পেয়েছেন কিনা আপনারা? x-4 ইন্টু x-3 পেয়েছেন না? ওকে, সবাই এতটুকু পর্যন্ত বুঝে গেছি। এবার একটা জিনিস দেখেন, এবার আমরা একটা গ্রাফ ড্র করব। তার আগে দেখেন তো মাঝখানে লাইনগুলো কিন্তু অবশ্যই লিখবেন যদি পারেন। আমরা একটা সংখ্যাটাকে মনে মনে চিন্তা করি, মানে মনে মনে। আর দেখেন তো এই যে x-4 ইকুয়ালস টু যদি জিরো ধরেন, এক্স এর ভ্যালু কি আসে? 4 না? মানে এই যে এই ফ্যাক্টরটাকে যদি জিরো ধরেন তাহলে কি আসতেছে, এটার ভ্যালু এক্স এর মান কি আসতেছে? 4। এই x-3 কে যদি জিরো ধরেন, এক্স এর ভ্যালু কি আসতেছে? 3 আসতেছে না? তাহলে সংখ্যা রেখায় আমরা এই 3 আর 4 কে কি করি, বসাই। কি আসে দেখেন তো, এইটা 3, এইটা 4। আমাকে কেউ কি বলতে, এত পর্যন্ত বুঝতে পেরেছেন কিভাবে এসেছে 3 আর 4? ওই যে x-3 আর x-4 প্রত্যেকটাকে আমরা জিরো ধরি মনে মনে। জিরো ধরলে আমরা এক্স এর ভ্যালু পাবো 3 আর 4। ভাইয়া আমাকে বলেন তো, এই 3 কে আমি মার্ক করলাম, এই 4 কে আমরা মার্ক করলাম, এই যে আমাদের নাম্বার লাইন বা সংখ্যা রেখা, বলেন তো এই সংখ্যা রেখায় আমরা কয়টা রিজিয়ন বা কয়টা পাইলাম, অংশ পাইলাম? 3টা অংশ পেয়েছি তাই না? একটা দেখেন, একটা অংশ হচ্ছে এই 3 থেকে ছোট, দ্যাট মিনস x<3, তাই না ভাইয়া? এই যে 2, 1, 0 মাইনাস দিকে এটা হচ্ছে x<3, এটা হচ্ছে প্রথম অংশটা। আরেকটা অংশ আমরা এটা বলতে পারি না ভাইয়া, x>4? এই অংশটা দেখেন তো, এই যে 4 থেকে শুরু হয়ে 5, 6, 7 এই যে আনলিমিটেড চলতে থাকবে এটা, তাই না? এটা আছে। মাঝখানে আরেকটা পেয়েছি না ভাইয়া, মাঝখানে অংশটাকে কি বলবো বলুন তো আপনারা? 3 থেকে বড়, 4 থেকে ছোট, এটাকে আমরা এটা বলতে পারি না দেখেন তো? 3 থেকে বড়, 4 থেকে ছোট বলতে পারি? ক্লিয়ার? এই যে 3টা অংশ পাইছি সংখ্যা রেখায়, এই 3টা অংশ কি ক্লিয়ার আপনারা? মানে এই যে 3টা যে অসমতা আমরা লিখলাম, 3টা অসমতা কিভাবে লিখেছি বুঝতে পেরেছেন? চিত্র আঁকা লাগবে না, আবার বলছি চিত্র আঁকা লাগবে না, ঠিক আছে? আপনারা জাস্ট মনে মনে চিন্তা করেন, মানে রাফে। এখন দেখেন আমরা এভাবে লিখবো, নাও একটা গ্রাফ, একটা টেবিল ড্র করবো আমরা। 3টা রিজন পাইছি না, 1, 2, 3। 3টা রিজনকে আমরা লিখবো এইভাবে দেখেন। প্রথমটা হচ্ছে কি আমাদের x<3, 3 থেকে ছোট। আর ওই সাইড হচ্ছে কি x 4 থেকে বড়। আর মাঝখানে আছে কি আমাদের 3 থেকে বড়, 4 থেকে ছোট। ক্লিয়ার? আমরা এরকম লিখলাম এখানে। তারপর আমরা লিখবো যে সাইন অফ, এখানে লিখবেন আপনার রেঞ্জ, রেঞ্জ অবলিক সাইন। সাইন মানে চিহ্ন। কিসের চিহ্ন আপনাদের? প্রথমটা হচ্ছে আপনাদের কি, x-3, তাই না? তারপর হচ্ছে x-4, আর তারপর হচ্ছে গুণফলটা x-3, x-4। ভাই টেবিল প্লটিংটা কি এত পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু ক্লিয়ারেন্স দেন, পরে আবার আপনারা নাও বুঝতে পারেন। এত পর্যন্ত বুঝতে পেরেছেন আমি কি করেছি? আমি এই যে মিরর টার্ম করে করলাম, যে মিরর টার্ম করার পরে আমি একটা টেবিল ড্র করব। টেবিলের মধ্যে আমরা এই যে কলাম বরাবর বাম পাশে আমরা কি বসাবো, ওই রেঞ্জ গুলা বসাবো। আর এই ডান সাইডে আমরা কি বসাবো, প্রত্যেকটা চিহ্ন বসাবো। একটা হচ্ছে x-3, আরেকটা হচ্ছে x-4, আর আরেকটা হচ্ছে কি দুইটার গুণফল। ওকে, গুড। এখন দেখেন তো এক্স এর মান যদি 3 থেকে ছোট হয়, 3 থেকে ছোট মানে কি ভাইয়া? 2, 1, 0, তাই না? আমরা ধরলাম 0 ধরি, মানে যে কোনোটা মান ধরতে পারেন, 0 ধরতে পারেন, 1ও ধরতে পারেন, কিন্তু 3 থেকে ছোট হবে। আর পূর্ণ সংখ্যা ধরার চেষ্টা করি, ঠিক আছে, যদি সম্ভব হয় আর কি।
আচ্ছা, তাহলে আমরা জিরো ধরি। তাহলে 0 - 3, বলেন তো এই ভ্যালুটা কি হবে আমার? নেগেটিভ না ভাইয়া? এই যে x - 3 এটা নেগেটিভ হবে না ভাইয়া? বুঝতে পারতেছেন? আচ্ছা, x - 4 এটাও নেগেটিভ হবে না? তো দুইটা নেগেটিভ গুণ করলে কি হবে? পজিটিভ হয় না? ক্লিয়ার? বুঝতে পারছেন? আমরা শুধু চিহ্নগুলো দেখবো, মান দেখবো না কিন্তু। আবার বলতেছি, এই যে আমরা x <3 চিন্তা করব, তাহলে আমরা x <3 মানে কি? 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, যেটা হোক না কেন আপনার মানটা বসান। মানটা বসালে এটাও নেগেটিভ পাবেন, এটাও নেগেটিভ পাবেন, রাইট? তাহলে দুইটা নেগেটিভ গুণফল কি? পজিটিভ। গুড। এবার নিচেরটা, সবার নিচেরটাতে আসি। x <4, তার মানে 5 হতে পারে x এর একটা ভ্যালু। তাহলে এখানে 5 - 3, তার মানে এটা পজিটিভ, তাই না? 5 থেকে 3 গেলে 2, তার মানে এটা পজিটিভ ভ্যালু। আমরা এখানে শুধু সাইন গুলো দেখবো, মান বসাবো না। 5 - 4 মানে 1, তার মানে এটাও কি? পজিটিভ, তাই না? দুটা পজিটিভ গুণ করলে কি হয় ভাইয়া? পজিটিভ হয়, তাই না? এখন আসেন এই ভ্যালুটা 3 থেকে বড়, 4 থেকে ছোট, এটাকে আমরা ধরি 3.5। ঠিক আছে, একটা মনে মনে ভ্যালু ধরলাম। বলুন তো 3.5 হইলে এটা কি হবে? মাইনাস, প্লাস হবে না মাইনাস হবে? 3.5 থেকে 3 বিয়োগ যায় আর অর্ধেক থাকে, তাই না? এটা প্লাস। কিন্তু এটা কি হবে বলুন তো? 3.5 থেকে কি 4 বিয়োগ যায়? হ্যাঁ যায়, তবে মাইনাস হবে, তাই না? ছোট থেকে বড়টা বিয়োগ দিচ্ছি, মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কি হবে ভাইয়া? মাইনাস হবে। সবাই ক্লিয়ার? এবার এখান থেকে আমরা অ্যান্সার, আমরা ম্যাথ শেষ। এখন শুধু আপনার অ্যান্সারটা লিখে ফেলবেন যে কোনটা অ্যান্সার। এখন আমরা দেখবো যে সিম্বল কি। আমাদের মূল ছিল, অসমতা ছিল এইটা, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। আর অসমতার সাইন ছিল কি ভাইয়া? লেস দেন, তাই না? আমার লেস দেন 0 মানে কি? নেগেটিভ। বলেন তো আমার এই যে ফাইনাল কলামটা দেখেন, আমরা ফাইনাল কলামে কোথায় নেগেটিভ আসছে? এইটাতে না ভাইয়া? তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? তাহলে লিখবেন দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন কি আপনার? 3। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস, দিস শুড বি দ্য রিটার্ন অ্যাপ্রোচ অফ ইউর এক্সাম। ঠিক আছে? আমি যদি ভাই এভাবে লিখি, ঠিক এভাবে লিখি, এবং আমি যদি ভাই ফুল নাম্বার পাই, 5-এ 5, 10-এ 10, আপনারা কেন পাবেন না ভাই? সে আমি তো যা লিখি তাই তো আপনার দেখাইছি, এটা তো অ্যাপ্রোচ ভাই। সবাই কি ক্লিয়ার? তবে অনেকে আমি দেখি কি ভাই, উল্টা পাল্টা কতগুলা কি ভুজুং বাজুং লেখে ভাই, কেমন কেমন যেন মিলাই ফেলে ভাই, ঠিক আছে? ওইটা কিন্তু আসলে অ্যাপ্রোচ না। আবার বলতেছি, আমার অ্যাপ্রোচ আপনার সন্দেহ থাকার কথা নয়। ঠিক আছে? আপনি অনেকে দেখি যে বাংলা কতগুলো লেখে লেখে কি জানি করে আসে ভাই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড মেথডটা। বুঝতে পেরেছেন ভাইয়া? তো অনেকে আমি জানি অ্যান্সার মিলাই ফেলতে পারতেন, কিন্তু ওই রিটেন আসলে প্রিলি তো সমস্যা হয় না, রিটেনে কিভাবে হয়? তো রিটেনের অ্যাপ্রোচ হবে ভাইয়া এইটা। বুঝতে হবে। এখন একটা জিনিস, ভাই আপনি বলতে পারেন যে ভাই এরকম প্রশ্নে এরকম তো হইতে পারতো, গ্রেটার দেন 0 তো হইতে পারতো, তাই না? মানে সেম প্রশ্নটাই, আমার এই চিহ্নটা চেঞ্জ, তখন আমার অ্যান্সার হইতো এইটা আর এইটা। তখন আমি কি লিখতাম? দেয়ার ফর রিকোর্স। এখন দেখেন তো, এই দুটো জিনিসকে আপনি এক করতে পারবেন, একসাথে লিখতে পারবেন? মানে এই x <3 আর x>4 দুটো তো আলাদা, দুই দিকে চলে গেছে। তখন আপনাকে অর দিয়ে লিখতে হইতো, দেয়ার ফর রিকোর্স সলিউশন x<3 অর x>4। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তখন দুইটা সলিউশন আসতো, দুইটা সলিউশন আপনি কি করতেন? অর দিয়ে কানেক্ট করে দিতেন। পারবেন? বুঝতে পেরেছেন ভাই সবাই? ওকে, ফাইন। এখন আমাদের লাস্ট দুইটা জিনিস আমরা পরে, আমরা আজকে চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব। এটা হচ্ছে আমাদের বইয়ের 50 এবং 51 নাম্বার ম্যাথগুলো আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে? একটু লজিকটা বুঝেন, মানে এটা মুখে বুঝলে হচ্ছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে, আমরা যদি একটা ভগ্নাংশকে, আমরা আগে একটা সংখ্যা চিন্তা করি, ধরুন এক্স এর মান হচ্ছে 3। তাহলে আমরা যদি এক্স এর বর্গ করি, তাহলে মানটা কিন্তু বড় হয়ে যায় 9, তাই না? আর এক্স এর যদি আমরা কিউব করি, তাহলে আমরা মানটা আরো বড় হয়ে যায়। তখন আমরা এটাকে লিখতে পারি কি, কিরকম? এরকম, যে এক্স কিউব সবার বড়, তারপর এক্স স্কোয়ার, তারপর এক্স, তাই না? এটা হচ্ছে ইন্টেজারের ক্ষেত্রে। ইন্টেজার এবং যে কোনো ভ্যালু যেটা হচ্ছে আপনার কি, আপনার ইয়া থেকে আপনার ইন্টেজারের ক্ষেত্রে এইটা অ্যাপ্লিকেবল, পজিটিভ ইন্টেজারের ক্ষেত্রে। ওকে, আই রিপিট, পজিটিভ ইন্টেজার। কিন্তু এরকম যদি হয় যে পজিটিভ মানে কিন্তু সেটা কি আপনার ভগ্নাংশ, তখন কি হবে ভাইয়া?
বিষয়টা এভাবে চিন্তা করেন তো, এক্স ইকুয়ালস টু, এটা ভগ্নাংশ বলা উচিত না আসলে, আমি একটু বুঝাই, জাস্ট দেখেন একটা জিনিস। এক্স ইকুয়ালস টু এরকম বললেন 1/2। 1/2 মানে হচ্ছে কি আপনার, এটা ভগ্নাংশ বলা উচিত না, এটা হবে এরকম, যদি শূন্য থেকে বড় কিন্তু এক থেকে ছোট। কি বলেছে বুঝতে পেরেছেন? শূন্য থেকে বড় কিন্তু এক থেকে ছোট, তার মানে এরকম, জিরো থেকে বড়, এক থেকে ছোট। এরকম যদি কোনো ভ্যালুকে আপনি যদি কি করেন ভাইয়া, বর্গ বা ঘন করেন, তাহলে বর্গ বা ঘনের মান মূল মান থেকে ছোট হয়। বিষয়টা কি, এক্স হচ্ছে হাফ, তাহলে এক্স স্কোয়ার কি আসবে আপনার 1/4, আর এক্স কিউব কি আসবে আপনার 1/8। কোনটা বড়? অবশ্যই এটা বড় না, তারপর এইটা, তারপর এটা, তাই না ভাইয়া? কারণ এটার মান হচ্ছে 0.5, এটার মান হচ্ছে কি আপনার 0.25, এটার মান হচ্ছে 0.125। তাহলে বুঝতে পারতেছেন যে সবচেয়ে বড় কে তাহলে আমার এখানে এক্স, তারপর হচ্ছে কি আমার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমার এক্স কিউব, উল্টা। ক্লিয়ার সবাই? এটা এটা তখন অ্যাপ্লিকেবল যদি এটা কি হয়, 0 থেকে 1 এর মধ্যে কোনো মান হয়। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, এখন দেখেন, আপনি বলতে পারেন যে ভাই ফ্র্যাকশনের বেলায় কি এটা না, ভগ্নাংশের বেলায় এটা অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে শুধু 0 থেকে 1 মানের জন্য, বাকিগুলোর জন্য সেম আপনার। ঠিক আছে, বাকিগুলোতে আপনার ওই বর্গ করলে বর্গই বড় হয়, ঘন করলে ঘনই কি হবে আমার বড় হবে। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা চিন্তা করেন 2.5 কে আপনি ইয়া করেন, স্কোয়ার করেন, দেখবেন আপনি 6.25 পান, তাই না? আড়াই, আড়াই মানে হচ্ছে কত, 5 ভাগের, মানে এটা, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে কত 2.5। তো এটাকে যদি আপনি স্কোয়ার করেন আপনি কি পাবেন, 600 বুঝে 6.25 পাবেন, তাই না? বুঝতে পারতেছেন আপনারা? তা ওইটার বেলা কিন্তু কি ওইটাই খাটে, যে আপনার এই যে এক্স কিউ সবচেয়ে বড়, এক্স স্কোয়ার আর তারপরে এক্স, শুধু এটা ব্যতিক্রম হয় কখন, যদি 0 থেকে 1 এর কোনো ভ্যালু থাকে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এটা ভগ্নাংশ না, এটা হবে কি, এটা 0 থেকে 1। এবার আমরা যদি বর্গমূল বা ঘনমূল করি তাহলে কি হয়? নর্মালি আমরা যদি এখন চিন্তা করি, এক্স এর ভ্যালু ধরেন আপনার, ধরেন 9 ধরলেন, তাহলে সরি, হ্যাঁ, এক্স কিউব এক্স স্কোয়ারের ভ্যালু 9 ধরলেন, তাহলে এক্স এর ভ্যালু কি আসতেছে 3 আসতেছে না, স্কোয়ার রুট করলে। তার মানে আপনি কি পাইলেন, যে ঘনমূল যদি আমরা, বর্গমূল যদি আমরা করি তাহলে মানটা ছোট হয়, তাই না? মানটা ছোট হচ্ছে না আমাদের, কিন্তু এই ক্ষেত্রে কি হবে আমাদের, যদি আমাদের জিরো থেকে ছোট বড়, সরি, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট কোনো মানের ক্ষেত্রে আমরা যদি কি করি, বর্গমূল বা ঘনমূল করি, তাহলে সেটা ছোট না হয় উল্টা বড় হয়ে যায়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমরা একটু দেখাই আপনাদেরকে, একটু বুঝলাম, আমার লেখার আমার একটু ভুল হয়েছে, লাস্টে তাড়াহুড়ো করে লিখতে গিয়েছি। বিষয়টা আপনারা এরকম করে চিন্তা করেন, সবাই একটু খেয়াল করি আমরা। ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে 0.9, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার ইয়া করি, বর্গমূল করি, তাহলে কি আসে এটা? আচ্ছা, আমি এই ভ্যালুটাকে একটু ইয়া করে দিই, ঠিক আছে, এটা আমরা 0.9 না 0.09 ধরি, 0.09। তাহলে দেখেন তো, এই ভ্যালুটাকে আপনি যদি কি করেন, বর্গমূল করেন, তাহলে নর্মাল আমরা কি জানি, বর্গমূল করলে ছোট হয়ে যাওয়ার কথা না, যে 9 কে আমরা বর্গমূল করলাম ছোট হয়ে গেছে। তো এখানে কি হয় দেখেন, এখানে আপনার এই মানটা বড় হয়ে যাবে, আমার অ্যান্সার আসবে 0.03। ক্লিয়ার? আগে ছিল 0.09, এটাকে যখন আপনি ইয়া করলেন, বর্গমূল করলেন, তখন সেটা কি হয়েছে 0.03 হয়ে গেছে। ক্লিয়ার? ক্যালকুলেটর টিপে চলে দেখতে পারেন। এর মানে কি, এর মানে হচ্ছে আপনি 0 থেকে 1, সরি, 0 থেকে বড়, 1 থেকে ছোট, এরকম কোন সংখ্যাকে আপনি যদি কি করেন, বর্গমূল বা ঘনমূল করেন, তাহলে বর্গমূল বা ঘনমূলের মান কি হবে, প্রদত্ত মান থেকে বড় হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লিয়ার সবাই? এই দুইটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য 50 এবং 51 এই দুইটা ম্যাথ আপনার জন্য মানে বাসায় করতে পারবেন নিজেরা, মানে লজিক দিয়ে আপনারা করতে পারবেন। ক্লিয়ার আপনারা সবাই?
ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ টু নাইটস ক্লাস। ঠিক আছে, আমাদের মোটামুটি ক্লাস এতটুকু ছিল, এবং আমি বিশেষ করে ইনইকুয়ালিটির সবগুলা কনসেপ্টই আপনাদেরকে বলা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই এক্সামে তো অনেক সময় ট্রু ফলস আসে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম গুলো আসলে আপনার কি, আপনার অপশন টেস্ট দিয়েও করতে পারেন অথবা লজিক দিয়েও করতে পারেন, মানে এই দুইটার বাইরে যাবে না। ঠিক আছে, সো কারো কি ক্লাস নিয়ে কোনো ধরনের কোয়েরি আছে, মানে ক্লাস বুঝেন নাই এমন কিছু আছে? ক্লাস রিলেটেড মানে ম্যাথ বুঝেন নাই, তাহলে আমি আবার বুঝে দিতাম। আবার বলতেছি ভাইয়া, মানে অপশন টেস্ট সেফার ইজিয়ার, কিন্তু আপনাকে কনসেপ্ট গুলো বুঝতে হবে। আমি যতগুলো ইয়া বলেছি কনসেপ্ট, প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে অ্যাপ্লাই করে করে কিন্তু দেখবেন ম্যাথগুলো সহজ হয়ে যায়। ওকে, সো আপনারা যে কাজটা করবেন, বাসায় এই বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংক যদি কারো কাছে থাকে রিটেনের, ওখান থেকে আপনারা এই জিনিসটা একটু করে নিয়েন, এই জনরার ম্যাথগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিয়েন, তাহলে আপনাদের হাত চলে আসবে। ওকে, আর আমাদের আরেকটা ক্লাসে, ঠিক আছে, আমি এখন নাম্বার সিস্টেম পড়াই নাই, নাম্বার সিস্টেম যখন পড়াবো তখন আপনাদেরকে ওই যে ব্যবধি, ঠিক আছে, রেঞ্জের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, প্যারা নিয়েন না। আমাকে বলেন যে ক্লাসে আগামী দিকে জিওমেট্রি লাইভ ক্লাস, ইয়েস, জিওমেট্রি লাইভ ক্লাস কি হবে জানেন? জিওমেট্রি লাইভ হবে যে আপনার ইয়া ক্লাস, রিভিউ ক্লাস, মানে হচ্ছে জিওমেট্রির আগের রেকর্ড গুলো দিয়ে দিব, তারপরে আমি একটু কঠিন কঠিন জিওমেট্রির আপনার প্রবলেম সলভিং ক্লাসগুলো করবো, মানে একটা অল্প অল্প ক্লাস হবে জিওমেট্রি, বুঝতে পেরেছেন? ওকে, এসোর আগে আপাতত আমি কোনো ক্লাস নিচ্ছি না। এই কারণে নিচ্ছি না কারণ এখন আমার মনে হয় আপনারা যা যা পারেন অতটুকু পড়ে বা রিভাইজ দিয়ে এক্সাম বসেন। ঠিক আছে, 2 দিন এক্সাম তো, এখন আমি ক্লাস নিই, আমি হয়তো ক্লাস নিয়ে আপনাদের শেষ করে দিতে পারি, বাট আখেরে লাভ আপনাদের হবে না। সো আসলে কোর্স উদ্দেশ্য তো ভাই আমার ক্লাস শেষ করা না, কোর্স উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেটা। তো আমার যেটা মনে হয় যে আমি এত পর্যন্ত রেখে কি করছি, স্টপ দিচ্ছি ঠিক। মানে এই যে নেক্সট উইক থেকে, মানে আপনার নেক্সট উইক থেকে আমরা কি করবো, আবার ফুল স্ট্রেচে শুরু করব। ওকে, আর যেটা আমাদের রিটেন কোর্স, তাহলে আমাদের ওই রিটেন এক্সামের সাথে সাংঘর্ষিক হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করেছে লাস্ট, আমি ওনাকে এই উত্তরটা দিয়ে দিচ্ছি। আমাকে বলেছে ভাইয়া 2,3, দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট আর ইয়া হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট, দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? ফার্স্ট ব্র্যাকেটে বোঝায় শুধু, ফার্স্ট ব্র্যাকেটে ইকুয়ালটা থাকবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? ফার্স্ট ব্র্যাকেটে ইকুয়াল থাকবে না, কিন্তু থার্ড ব্র্যাকেট থাকলে মানে কি এটা ইকুয়ালও বুঝাবে। তার মানে বিষয়টা হচ্ছে এইটা, স্লাইড করে আমার, তার মানে বিষয়টা যদি এরকম হয়, 2 থেকে শুরু, 3 তে শেষ, তার মানে এরকম, তাই না? এন্ড 2 এর আগে কি ছিল আমাদের? ফার্স্ট ব্রেকেট ছিল, তার মানে এখানে ইকুয়াল না, এটা ইকুয়াল দেওয়া যাবে না। আর 3তে আমার থার্ড ব্রেকেট ছিল, তার মানে এই 3 এর নিচে আমার কি আসবে, ইকুয়াল আসবে। বুঝেছেন ভাইয়া এবার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে তো ভাইয়া, এতটুকু বন্ধ থাকলো আমাদের ক্লাস। আপনাদের সাথে নেক্সট দিন আবার দেখা হবে। আর খুশি মতো আমি এসও পরীক্ষার আগের দিন একটা ইয়া নিতে পারি, ওই টাইম ম্যানেজমেন্ট বা ওভারঅল আপনাদেরকে একটু জাস্ট মানসিক প্রস্তুতি দেওয়ার জন্য এসও যেদিন পরীক্ষা তার আগের দিন আমি ছোট করে একটা সেশন নিতে পারি, ঠিক আছে, কালকে বা পরশু। তো আশা করি থাকবেন, এটা কিন্তু ম্যাথের না, ওটা উপস্থিতি ম্যান্ডেটরিও না। সো আজকে সেশন এত পর্যন্ত ছিল। সকল